আসসালামু আলাইকুম। আম, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। আমার আসলে হঠাৎ করে গলাটা হচ্ছে এরকম একটু হয়ে গেছে, ঠান্ডা লাগছে, আমি বুঝলাম না আসলে। গতকালও হচ্ছে ঠিক ছিল, বুঝছো। হঠাৎ করে হচ্ছে এরকম হয়ে গেছে, বুঝলাম না ভয়েসটা। গতকাল রাত্রেও হচ্ছে এরকম ঠিক ছিল, সব কিছুই ঠিক ছিল। আজকে হঠাৎ করে দেখি যে সকাল থেকে উঠে দেখি যে এরকম একটা ভারী হয়ে গেছে আর কি গলাটা। আচ্ছা, সমস্যা নেই। তো কথা ঠিকমতো শুনতে পারছো কিনা, তোমরা ঠিকমতো হচ্ছে দেখতে পারছো কিনা, আমাদেরকে একটু কষ্ট করে হচ্ছে বলো। তাহলেই হচ্ছে আমরা শুরু করতেছি, হ্যাঁ। তাহলে আগের ক্লাসে হচ্ছে আমরা মানুষের লিথাল জিন ঘটিত কয়েকটি বংশগত রোগ এইটুকু পর্যন্ত হচ্ছে আমরা পড়িয়েছিলাম। এর আগ পর্যন্ত পড়াইছি। তো আজকে আমরা হলো এখান থেকে হলো স্টার্ট করব। থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে সিকল সেল অ্যানিমিয়া, এগুলা থেকে আজকে আমরা শুরু করব। তো আগে আমাকে বলো যে তোমরা ঠিকমতো শুনতে পারছো কিনা, তোমরা ঠিকমতো হচ্ছে দেখতে পারছো কিনা। আগে সেই জিনিসটা জানাও, তারপরে হলো আমরা শুরু করতেছি, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, অল ক্লিয়ার। তাহলে চলো আমরা হচ্ছে আজকে থ্যালাসেমিয়া, হ্যাঁ, থ্যালাসেমিয়াটা হচ্ছে দেখি। তাহলে প্রথমে চিন্তা করো যে এই যে প্রচ্ছন্ন লিথাল জিন, হ্যাঁ, তাহলে প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে বাচ্চাদের হচ্ছে এই রোগটা হয়, থ্যালাসেমিয়া রোগটা হয়। আচ্ছা, থ্যালাসেমিয়া শব্দটা হচ্ছে থ্যালাসা নামক একটা শব্দ থেকে আসছে। এই থ্যালাসা শব্দের মানে হচ্ছে সাগর বা সমুদ্র। তাহলে থ্যালাসেমিয়া শব্দটা আসছে থ্যালাসা শব্দ থেকে। থ্যালাসা শব্দের মানে হচ্ছে সমুদ্র বা সাগর। এই রোগটা ভূমধ্য সাগরীয় এলাকায় হচ্ছে তোমার প্রচুর পরিমাণে হয়। তো ভূমধ্য সাগরীয় এলাকায় প্রচুর পরিমাণে হওয়ার কারণে ওই থ্যালাসা মানে সাগর, সেখান থেকে রোগটার নাম দেওয়া হয়েছে থ্যালাসেমিয়া, যেটা ভূমধ্য সাগরে বাচ্চাদের হচ্ছে প্রচুর দেখা যায়। আচ্ছা, এই থ্যালাসেমিয়া হয় হচ্ছে তোমার প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে। কিসের কারণে হয়? প্রচ্ছন্ন লিথাল জিন, ঠিক আছে। তাহলে প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে হচ্ছে বাচ্চাদের হচ্ছে এই থ্যালাসেমিয়া রোগটা হয়। আচ্ছা, কিভাবে থ্যালাসেমিয়া রোগটা হয় আমরা একটু প্রথমেই দেখি। তো প্রথমে যেটা হয় যে প্রচ্ছন্ন লিথাল জিন। আচ্ছা, লিথাল জিনের মধ্যে আমরা গত ক্লাসও পড়াইছি যে লিথাল জিনের মধ্যে হচ্ছে কিছু আছে হচ্ছে তোমার প্রচ্ছন্ন। ধরো এই যে ছোট হাতের আর, আচ্ছা লিথাল জিনকে আমরা এল দিয়ে প্রকাশ করি তাহলে আরো বেটার হয়। ধরো এই যে ছোট হাতের এল, দুইটাই যখন ছোট হাতের এল থাকে, ধরো এই দুইটাই হচ্ছে লিথাল জিন, দুইটাই হচ্ছে লিথাল জিন, এবং দুইটাই চাই তুমি মারা যাও, ঠিক আছে। তাহলে দুইটাই যদি চায় যে তুমি মারা যাও, তাহলে সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে দুইটাই যদি ছোট হাতের এল হয়, ধরো এটাও একটা লিথাল জিন, এটাও মনে করো একটা লিথাল জিন, ঠিক আছে। এটাও একটা লিথাল জিন, এটাও মনে করো একটা লিথাল জিন। এখন এই দুইটা লিথাল জিনই চাচ্ছে তুমি মারা যাও। তাহলে যখন এই দুইটা লিথাল জিন হোমোজাইগাস অবস্থায় থাকে, অর্থাৎ মনে করো দুইটাই যখন ছোট হাতের এল থাকে, তার মানে দুইটা জিনই হচ্ছে তোমার সেম, এই অবস্থাটাকে তোমার বলা হয় হোমোজাইগাস অবস্থা। কি বলা হয় এই অবস্থাটাকে? এই অবস্থাটাকে তোমার বলা হয় হোমোজাইগাস অবস্থা। হোমো শব্দের মানে হইল সেম। এবং এই দুইটা লিথাল জিনই মনে করো প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন মানে কি? প্রচ্ছন্ন মানে হচ্ছে এটা একটা লিথাল জিন, হ্যাঁ, এর সাথে যদি আরেকটা প্রকট জিন থাকে, তাহলে কিন্তু এর বৈশিষ্ট্য প্রকাশ পায় না। কেন? কারণ সে হচ্ছে প্রচ্ছন্ন। ওর সাথে যদি আরেকটা প্রকট জিন থাকে, তাহলে ওর বৈশিষ্ট্য আর প্রকাশ পায় না। তাহলে এই ছোট জিনটা ছোট হাতের জিনটা চাচ্ছে তুমি মারা যাও, কিন্তু এটা যদি কোনো কারণে হেটারোজাইগাস অবস্থায় থাকে,
তখন তো আমরা জানি যে হেটারোজাইগাস অবস্থায় কার বৈশিষ্ট্য প্রকাশ পায়, প্রকটটার হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশ পায়। তো মনে করো প্রকটটা ঠিক আছে, আর তাহলে প্রকটটা ঠিক থাকলে এটা যখন হেটারোজাইগাস অবস্থায় থাকে তুমি কিন্তু মারা যাবা না। কেন মারা যাবা না? কারণ ছোট হাতের এলটা হচ্ছে এখানে প্রচ্ছন্ন, ও চাচ্ছে তুমি মারা যাও, কিন্তু প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। সো এই জন্য এই অবস্থায় থাকলেও প্রাণীটা হচ্ছে বেঁচে যায়। কিন্তু এই প্রচ্ছন্ন লিথাল জিন যখন এরকম হোমোজাইগাস অবস্থায় থাকে, মানে এখন ও চাচ্ছে তুমি মারা যাও, ও চাচ্ছে তুমি মারা যাও, সো তখন তোমার আসলে আর বাঁচার কোনো সুযোগ নেই। তাহলে প্রচ্ছন্ন লিথাল জিন যখন হোমোজাইগাস অবস্থায় থাকে তখনই কেবল প্রাণের মৃত্যু হয়। তো থ্যালাসেমিয়া হচ্ছে এরকমই একটা রোগ যেটা প্রচ্ছন্ন অবস্থায় থাকলে, অর্থাৎ দুইটাই যদি লিথাল জিন হয় তাহলে সেই ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে তোমার থ্যালাসেমিয়া দেখা যায়। বুঝতে পারছো? এরকম একটা ব্যাপার। থ্যালাসেমিয়া হচ্ছে তার এরকম প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে হয়। অর্থাৎ এখানে দুইটাই লিথাল জিন থাকতে হবে এবং দুইটাকেই হচ্ছে প্রচ্ছন্ন হইতে হবে, হোমোজাইগাস অবস্থায় থাকতে হবে। তাহলে দুইটা প্রচ্ছন্ন লিথাল জিন যখন হোমোজাইগাস অবস্থায় থাকে তখনই বাচ্চা কাচ্চাদের হচ্ছে থ্যালাসেমিয়া নামক একটা রোগ হয়। এই রোগ হইলে লোহিত রক্তকণিকা হচ্ছে মানে লোহিত রক্তকণিকা বা আরবিসি, রেড ব্লাড সেল, ঠিক আছে, লোহিত রক্তকণিকা বা আরবিসি বা রেড ব্লাড সেল হচ্ছে অস্বাভাবিক হয়ে যায়, অস্বাভাবিক আকৃতি ধারণ করে এবং সেটা নষ্ট হয়ে যায়। তো লোহিত রক্তকণিকা যদি অস্বাভাবিক আকৃতি ধারণ করে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতেই পারতো সেখানে রক্ত শূন্যতা বা রক্তাল্পতা দেখা যায়। সাথে হচ্ছে যকৃত স্ফীতি, প্লিহা স্ফীতি, এই দুই ধরনের হচ্ছে রোগ হয়। আচ্ছা আমাকে বলো, ধরো এটা একটা লোহিত রক্তকণিকা, তাহলে প্রচ্ছন্ন লিথাল জিনের প্রভাবের কারণে থ্যালাসেমিয়া হয়। এটা হওয়ার কারণে লোহিত রক্তকণিকা হচ্ছে অস্বাভাবিক হয়ে যায়। তো লোহিত রক্তকণিকা যদি মনে করে এরকম অস্বাভাবিক আকৃতি ধারণ করে, তাহলে এরকম অস্বাভাবিক আকৃতি ধারণ করলে সেই লোহিত রক্তকণিকা কিন্তু তোমার কি হবে, সেই লোহিত রক্তকণিকা হচ্ছে তোমার সহজেই ধ্বংস হয়ে যাবে। তাহলে অস্বাভাবিক আকৃতির লোহিত রক্তকণিকা সহজেই যদি ধ্বংস হয়ে যায়, তাহলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে গেলে রক্ত শূন্যতা হবে, এটাকে আমরা বলি হচ্ছে অ্যানিমিয়া বা রক্তাল্পতা। ফলে তখন অ্যানিমিয়া বা রক্তাল্পতা দেখা যাবে, কারণ তোমার লোহিত রক্তকণিকা হচ্ছে অস্বাভাবিক হয়ে গেছে। তো অস্বাভাবিক আকৃতির লোহিত রক্তকণিকা খুব সহজেই ভেঙে যায়। সো এটা খুব সহজে ভেঙে যাওয়া মানে হচ্ছে রক্ত শূন্যতা হবে বা অ্যানিমিয়া হবে। এখন আসো এর সাথে যকৃত স্ফীতি এবং প্লিহা স্ফীতির সম্পর্কটা কি। সিম্পল জিনিস, দেখো লোহিত রক্তকণিকা যত বেশি হচ্ছে অস্বাভাবিক হবে, যত বেশি লোহিত রক্তকণিকা অস্বাভাবিক হবে তত বেশি লোহিত রক্তকণিকা ভেঙে যাবে। এখন লোহিত রক্তকণিকা কোথায় যেয়ে ভেঙে যায় বলো? লোহিত রক্তকণিকা তোমার ভেঙে যায় হচ্ছে যকৃতে এবং প্লিহায়। আমরা কিন্তু পড়ছি যকৃত প্লিহায় যে ম্যাক্রোফেজ কোষগুলা থাকে, সেই ম্যাক্রোফেজ কোষগুলা হচ্ছে লোহিত রক্তকণিকাকে ভেঙে ফেলে। তাহলে তুমি একটা সিম্পল জিনিস চিন্তা করো যে তোমার শরীরে মনে করো অস্বাভাবিক আকৃতির লোহিত রক্তকণিকার সংখ্যা অনেক বেশি। তাহলে অস্বাভাবিক আকৃতির লোহিত রক্তকণিকার সংখ্যা যদি অনেক বেশি হয়, তাহলে এত বেশি বেশি লোহিত রক্তকণিকা যকৃতে যাচ্ছে, এত বেশি বেশি লোহিত রক্তকণিকা প্লিহায় যাচ্ছে, তাহলে সেইগুলোও কিন্তু ধ্বংস হয়ে যায়। আর সেগুলো যদি কোনো কারণে এত বেশি বেশি ধ্বংস হয়ে যায়, তাহলে যকৃতকে কি বেশি বেশি কাজ করতে হয়, কারণ লোহিত রক্তকণিকা ধ্বংস হয় হচ্ছে যকৃত এবং প্লিহায় যেয়ে। সো তোমার শরীরে যদি অস্বাভাবিক লোহিত রক্তকণিকার সংখ্যা যদি অনেক বেশি হয়, তাহলে লোহিত রক্তকণিকা ধ্বংসও হবে অনেক বেশি বেশি। আর লোহিত রক্তকণিকা ধ্বংসও যদি বেশি বেশি হয়, তাহলে তখন যকৃত এবং প্লিহাকে বেশি বেশি কাজ করতে হবে, তাই না? কারণ বেশি বেশি লোহিত রক্তকণিকাকে ধ্বংস করতে গেলে যকৃতকে এক্সট্রা কাজ করতে হবে, প্লিহাকে এক্সট্রা কাজ করতে হবে। আর মানব দেহে যে কোনো টিস্যু বা যে কোনো অঙ্গ যদি অনেক বেশি কাজ করে সেটা ফুলে যায় বা স্ফীত হয়ে যায়। এই জন্য যকৃত অনেক বেশি কাজ করার কারণে যকৃতের উপর স্ট্রেস পড়ে, যকৃতের পেশি হচ্ছে মানে যকৃতের টিস্যুগুলো ফুলে যায়, এই জন্য যকৃত স্ফীতি হয়, মানে যকৃত সাইজে বড় হয়ে যায়। সেম কারণে প্লিহাতেও লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। সো প্লিহাকে অনেক বেশি কাজ করতে হয়, এই কারণে প্লিহা হচ্ছে ফুলে যায়। এটার ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম যে যারা জিমে যায় দেখবো ওদের মাসেল হয়। কেন মাসেল হয়? ওরা জিমে হচ্ছে এই জিনিসটা দিয়ে অনেক বেশি কাজ করে, ওয়েট লিফটিং করে, অনেক বেশি ওজন তুলে। তো এত বেশি ওজন তুলে, যে ওজন তুলতে তুলতে হচ্ছে ওদের এই যে বাইসেপস যে পেশিটা, বাইসেপস পেশিটাকে অনেক বেশি কাজ করতে হয়, এই জন্য বাইসেপস পেশি হচ্ছে ফুলে যায়। এই জন্য দেখবা যারা জিমে যায় ওদের পেশি ফুলে থাকে, ঠিক আছে? এটা একটা কারণ যে অনেক বেশি কাজ করতে হয় এই পেশি দিয়ে। এই সেমটা এখানে হয়
যে যকৃৎ এবং প্লীহাকে অনেক বেশি কাজ করতে হচ্ছে, মানে অনেক বেশি লোহিত রক্তকণিকাকে ধ্বংস করতে হচ্ছে, ফলে যকৃৎ ফুলে যায়, প্লীহা ফুলে যায়। তাহলে যকৃৎ স্ফীতি এবং প্লীহা স্ফীতি হয়। আবার রক্তশূন্যতায় ভোগার কারণে দেহের বৃদ্ধি হচ্ছে ব্যাহত হয়, মানে রক্তশূন্যতায় আক্রান্ত একটা বাচ্চা স্বাভাবিক বৃদ্ধি হবে না, তাহলে দেহের বৃদ্ধি হচ্ছে ব্যাহত হয়, মাথা বড় হয়ে যায়, আর এই যে আরবিসি বা লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, কারণ বেশি বেশি লোহিত রক্তকণিকা ভেঙে যাচ্ছে, ফলে লোহিত রক্তকণিকার সংখ্যায় কমে যায়। এবং বাচ্চা মানে ভিকটিম সাধারণত শিশু অবস্থাতেই মারা যায়। থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা 15 থেকে 20 বছরের বেশি বাঁচে না। কেন বাঁচে না? কারণ ওদের এইটা জেনেটিক রোগ, এটা হইতেই থাকে। সো ওরা 15 থেকে 20 বছরের বেশি আসলে আর বাঁচে না। ঠিক আছে? আচ্ছা, এবার আসো আরেকটা রোগ পড়ি। এগুলো সবই লিথাল জিনের প্রভাবের কারণে হয়। তাহলে থ্যালাসেমিয়া লিথাল জিনের প্রভাবের কারণে হয়। এবার আসো সিকল সেল অ্যানিমিয়া। বলো অ্যানিমিয়া মানে কি? অ্যানিমিয়া মানে হচ্ছে রক্তাল্পতা বা রক্তশূন্যতা। এই যে এইমাত্র পড়াইলাম। অ্যানিমিয়া মানে হচ্ছে রক্ত অল্পতা, মানে রক্তের পরিমাণ কমে যায়। এখানে রক্ত বলতে আসলে লোহিত রক্তকণিকাকে বোঝানো হচ্ছে, তার মানে আরবিসি কমে যায়। তার মানে কি হয়? রক্তাল্পতা বলতে রক্ত অল্পতা, মানে লোহিত রক্তকণিকার পরিমাণ কমে যাচ্ছে, দ্যাট মিনস আরবিসির পরিমাণ কমে যাচ্ছে। আচ্ছা, এটাও হচ্ছে তোমার প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়। তাহলে এক ধরনের প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে, এটাও প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে এই রোগ হয়। এই রোগ হইলে মানে বাচ্চাদের শরীরে অস্বাভাবিক আকৃতির হিমোগ্লোবিন তৈরি হয়। আচ্ছা, হিমোগ্লোবিন নর্মালি হচ্ছে গোলাকার, বুঝছো? ধরো এটা একটা হিমোগ্লোবিন না নর্মালি হচ্ছে এরকম গোলাকার, 4টা একক নিয়ে গঠিত হিমোগ্লোবিন হচ্ছে মোটামুটি এরকম একটা গোলাকার একটা অণু। এটা হচ্ছে একটা হিমোগ্লোবিন, চারটা একক নিয়ে গঠিত একটা গোলাকার অণু হলো হিমোগ্লোবিন। কিন্তু এই সিকল সেল অ্যানিমিয়া হইলে প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হচ্ছে এই রোগ হয়। এই রোগ হইলে হিমোগ্লোবিনের আকৃতি হচ্ছে অস্বাভাবিক হয়ে যায়, অর্থাৎ হিমোগ্লোবিন তখন আর গোলাকার থাকে না, ভিন্ন আকৃতি ধারণ করে। তো হিমোগ্লোবিন মনে করো হিমোগ্লোবিন এখানে গোলাকার ছিল, সেই হিমোগ্লোবিনটা এখন মনে করে এরকম হয়ে যায়। তাহলে অস্বাভাবিক আকৃতির হচ্ছে তোমার হিমোগ্লোবিন উৎপন্ন হয়। আর এরকম অস্বাভাবিক আকৃতির হিমোগ্লোবিন উৎপন্ন হইলে হিমোগ্লোবিন কই থাকে? লোহিত রক্তকণিকার ভিতরে হিমোগ্লোবিন থাকে। ধরো এটা একটা লোহিত রক্তকণিকা, এর ভিতরে হচ্ছে তোমার হিমোগ্লোবিন কিন্তু অবস্থান করে, তাই না? তাহলে এখন হিমোগ্লোবিনের আকৃতি যদি অস্বাভাবিক হয়, তাহলে লোহিত রক্তকণিকার আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। লোহিত রক্তকণিকার আকৃতি অস্বাভাবিক হয়ে তখন লোহিত রক্তকণিকার গোলাকার থাকে না, সেটা এইরকম হয়ে যায়, এইরকম কাস্তের মতো হয়ে যায়। কাঁচি দেখছো না? কাঁচি মানে আগের দিনে হচ্ছে তোমরা কখনো ধান কাটতে দেখছো? ধান কাটার কিছু কাঁচি ছিল, ধান কাটতে কাঁচি ইউজ করতো, সেই কাঁচিগুলোই যে এইরকম দেখতে, এখানে হ্যান্ডেল থাকতো। হ্যাঁ, এই যে ধান কাটার কাঁচি, এটা হচ্ছে ধারালো আর এটা হচ্ছে হ্যান্ডেল, হাতল, এটা দিয়ে মানুষ ধান কাটে। ঠিক আছে? তাহলে ধান কাটার কাঁচির মতো দেখতে মনে হয় অনেকটা লোহিত রক্তকণিকাকে। তাহলে ধান কাটার কাঁচি বা কাস্তের মতো দেখতে মনে হয়, এটাকে ইংলিশে বলা হয় সিকল সেল। সিকল মানে কাস্তি বা কাঁচি। ঠিক আছে? এই সিকল শব্দের মানে হলো কাস্তে বা কাঁচি। তাহলে বুঝছো, ধান কাটার কাঁচি বা ধান কাটার কাস্তের মতো দেখতে মনে হয়। তাহলে হিমোগ্লোবিনের আকৃতি অস্বাভাবিক হয়ে যায়। হিমোগ্লোবিন থাকে হচ্ছে লোহিত রক্তকণিকায়, ফলে লোহিত রক্তকণিকার আকৃতি হচ্ছে অস্বাভাবিক হয়ে এই যে কাস্তে, ধান কাটার কাস্তে বা কাঁচির মতো হয়ে যায়। এই জন্য এটাকে ইংলিশে বলা হয় সিকল মানে কাস্তি বা কাঁচে। তাহলে সিকল সেল অ্যানিমিয়া। আর অবশ্যই রক্তশূন্যতা হবে। কেন রক্তশূন্যতা হবে? কারণ এই যে এরকম অস্বাভাবিক আকৃতির যে লোহিত রক্তকণিকা তুমি দেখতে পাচ্ছ, সেই অস্বাভাবিক আকৃতির লোহিত রক্তকণিকা ধ্বংস হয়ে যাবে, এটা টিকবে না। এটা অস্বাভাবিক আকৃতির লোহিত রক্তকণিকা, এটা ধ্বংস হয়ে যায়। এই জন্য এটাকে হচ্ছে তোমার সিকল সেল অ্যানিমিয়া বলে, কারণ রক্তাল্পতা হয়, এই জন্য এটাকে সিকল সেল অ্যানিমিয়া বলা হয়। তাহলে বুঝছো সিকল সেল কেন বলে? কারণ সিকল বা কাস্তে আকৃতি ধারণ করে। আর যেহেতু এটা অস্বাভাবিক একটা আকৃতি ধারণ করে, অস্বাভাবিক আকৃতি ধারণ করার কারণে এটা দ্রুত ভেঙে যায়, ফলে লোহিত রক্তকণিকা দ্রুত ভেঙে যাওয়ার কারণে লোহিত রক্তকণিকার সংখ্যা কমে যায়, তার মানে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়। আর বুঝতেই পারতেছো, রক্তাল্পতা হইলে সে দুর্বল হয়ে যাবে,
সবসময় ব্যথা পাবে, কিডনিতে প্রবলেম হতে পারে, ঠিক আছে, এবং অনেক সময় মারাত্মক রক্তাল্পতার কারণে যে রোগী অল্প বয়সেই মারা যেতে পারে, যে রক্তাল্পতা বা অ্যানিমিয়া এত বেশি যে তার শরীরে পর্যাপ্ত পরিমাণে রক্তই নাই, সে মারা যেতে পারে। আচ্ছা, এবার আসো আরেকটা রোগ, সিস্টিক ফাইব্রোসিস। তাহলে এখন আমরা আরেকটা রোগ দেখি, সিস্টিক ফাইব্রোসিস। আচ্ছা, এটাও তোমার প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হয়, ঠিক আছে। তাহলে প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে হচ্ছে শিশুদের এই রোগ হয়। জন্মের 2 থেকে 3 বছরের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে, ঠিক আছে। তাহলে প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণেও শিশুদের এই রোগ হয়। জন্মের 2 থেকে 3 বছরের মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পেতে শুরু করে। আচ্ছা, তো এই রোগ হলে এটা মেইনলি হচ্ছে শ্বসনতন্ত্রকে আক্রমণ করে। এটা মেইনলি হচ্ছে শ্বসনতন্ত্রকে আক্রমণ করে, সাথে পরিপাকতন্ত্র, জননতন্ত্রকে হচ্ছে আক্রান্ত করে। আচ্ছা, এটা হইলে আসলে কি হয়, সিস্টিক ফাইব্রোসিস হইলে আসলে কি হয়, চলো আমরা তোমাদেরকে একটু দেখাই। আচ্ছা, এটাও তোমার প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে হচ্ছে, বুঝতেই পারতেছো, প্রচ্ছন্ন লিথাল জিন তার মানে ছোট হাতের এল যদি 2টা থাকে তাহলে সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে এরকম রোগ হয়। তো ছোট হাতের এল চাচ্ছে তুমি মারা যাও, ও চাচ্ছে তুমি মারা যাও, সো এই দুইটাই প্রচ্ছন্ন। তাহলে আমরা জানি যে প্রচ্ছন্ন লিথাল জিন যখন হোমোজাইগাস অবস্থায় থাকে একমাত্র তখনই হচ্ছে ব্যক্তির কি হয়, মৃত্যু হয়, তাই না। এই প্রচ্ছন্ন লিথাল জিন কখনো হেটারোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাইতে পারে না। কেন? কারণ এটা হচ্ছে প্রচ্ছন্ন, তো হেটারোজাইগাস অবস্থায় প্রচ্ছন্ন জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায় না। সো ও চাচ্ছে তুমি মারা যাও, বাট সে প্রচ্ছন্ন, তাহলে সে যখন হেটারোজাইগাস অবস্থায় থাকে তখন তার বৈশিষ্ট্য প্রকাশ পায় না। তাহলে ও যা চাচ্ছে তুমি মারা যাও, সেই বৈশিষ্ট্যটা প্রকাশ পায় না, ফলে তুমি বেঁচে যাবে আর কি। এই জন্য প্রচ্ছন্ন লিথাল জিন হেটারোজাইগাস অবস্থায় মৃত্যু ঘটাইতে পারে না। এটা যখন হোমোজাইগাস অবস্থায় থাকে তখনই কেবল মৃত্যু ঘটাতে পারে। এটা আমরা আগের ক্লাসেও পড়াইছি। যাই হোক, এরকম একটা প্রচ্ছন্ন লিথাল জিনের কারণে এই সিস্টিক ফাইব্রোসিস হয়। আচ্ছা, এই রোগটা হইলে অ্যাকচুয়ালি হয়টা কি? অ্যাকচুয়ালি হয় হচ্ছে, তোমরা তো এটা শ্বসন ও শ্বাসক্রিয়া চ্যাপ্টারে তোমাদেরকে পড়াইছিলাম যে আমাদের যে শ্বসনতন্ত্রের তোমার নাসিকা গহ্বর, তারপরে হচ্ছে তোমার শ্বাসনালী, এগুলার যে প্রাচীর আছে, ঠিক আছে, তাহলে নাসিকা গহ্বর বা শ্বাসনালী এগুলার প্রাচীরে, তাহলে শ্বসনতন্ত্রের মধ্যে হচ্ছে তোমার নাসিকা গহ্বর আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে শ্বাসনালী আছে, তাহলে এগুলার যে প্রাচীর বা দেয়াল, মনে করো এটা হচ্ছে শ্বাসনালী, মানুষের শ্বাসনালী মনে করো, হ্যাঁ, তাহলে এটা যদি মানুষের শ্বাসনালী হয় তাহলে এটার যে প্রাচীর বা যে দেয়াল আছে, এই যে, তাহলে এটা যদি মানুষের শ্বাসনালী হয় তাহলে এখানে যে মনে করো যে প্রাচীর বা দেয়াল আছে, সেই প্রাচীর বা দেয়ালে হচ্ছে তোমার কিছু সিলিয়াযুক্ত কোষ থাকে। কি থাকে? সিলিয়াযুক্ত কোষ থাকে। অর্থাৎ এই যে এটা যদি শ্বাসনালী হয় তাহলে শ্বাসনালীর যে প্রাচীর বা দেয়াল, সেই দেয়াল থেকে মনে করে আমি এইটুকু অংশকে জুম করতেছি, এইটুকু অংশকে জুম করলে এখানে আমি এক ধরনের কোষ দেখতে পাবো। সেই কোষটার মধ্যে এই যে এরকম জিনিস থাকে, বলো এটাকে কি বলে? সিলিয়া বলে। আমরা পড়ছি যে একটা কোষ থেকে গায়ের লোমের মতো, ঠিক আছে, একটা কোষ থেকে হচ্ছে গায়ের লোমের মতো সূক্ষ্ম যে অংশটা বের হয় সেই অংশটাকে বলা হয় সিলিয়া। তো এই সিস্টিক ফাইব্রোসিস এই রোগ হইলে এই শ্বসনতন্ত্রের যত সিলিয়া আছে সেই সিলিয়াগুলা অকেজো হয়ে যায়। এই সিলিয়াগুলা, আচ্ছা, নর্মাল অবস্থায় কি হয়? নর্মাল অবস্থায় সিলিয়াগুলা নাড়াচাড়া করতে পারে। অর্থাৎ এই সিলিয়াগুলোই যে এরকম 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 করতেছে, তাহলে নর্মাল অবস্থায় সিলিয়াগুলা হচ্ছে নাড়াচাড়া করে বা আন্দোলিত হয়। এতে করে সুবিধাটা কি? যে শ্বাসনালীর মাধ্যমে যখন বাতাস ঢুকতেছে, দেখো শ্বাসনালীর মাধ্যমে কিন্তু বাতাস ঢুকতেছে, তাহলে সেই বাতাসের সাথেও কিন্তু অনেক ধুলাবালি থাকে। তো সেই ধুলাবালিগুলা এই সিলিয়া যখন আন্দোলিত হয় বা নাড়াচাড়া করে, এই সিলিয়াতে হচ্ছে ধুলাবালিগুলো আটকে যায়। এই সিলিয়াতে এই যে এরকম, এই যে এখান থেকে মনে করো সিলিয়া বের হচ্ছে, এই যে সিলিয়া বের হচ্ছে, তো এখান দিয়ে যখন বাতাস ঢুকতেছে, বাতাসের ধুলাবালিগুলো হচ্ছে এই সিলিয়া নাড়াচাড়া করে, সেই সিলিয়ার সাথে হচ্ছে আটকে যায়। সিলিয়ার সাথে আটকে যাওয়ার কারণে মানে ধুলাবালিগুলো আর ভিতরে ঢুকতে পারে না, শেষ। এই হচ্ছে নর্মাল অবস্থা। কিন্তু এই সিস্টিক ফাইব্রোসিস, এই জেনেটিক রোগ হইলে এই সিলিয়াগুলা অবশ হয়ে যায়। সিলিয়া কি হয়ে যায়? সিলিয়াগুলো অবশ বা অকেজো হয়ে যায়, অবশ হয়ে যায় বা অকেজো হয়ে যায়, ফলে সিলিয়াগুলো ঠিক মতো কাজ করে না। ফলে কি হয়?
শ্বসনতন্ত্র দিয়ে তোমার খালি ধুলাবালি ঢুকতে থাকে, কারণ সিলিয়া কাজ করতেছে না, তো শ্বসনতন্ত্র দিয়ে খালি ধুলাবালি ঢুকতে থাকে, এটা একটা ফ্যাক্ট। আবার সিলিয়াগুলো ঠিকমতো কাজ করতে পারে না, এবং এই সমস্ত কোষ থেকে হচ্ছে পানি এবং লবণ পরিবহন বন্ধ হয়ে যায়। আমরা জানি যে একটা কোষ থেকে আরেকটা কোষে অনবরত হচ্ছে তোমার পানি ও লবণ পরিবহন হয়, বুঝছো? শরীরের একটা কোষ থেকে আরেকটা কোষে কি হয়, অনবরত হচ্ছে পানি ও লবণ পরিবহন হয়। তাহলে সেই পানি ও লবণ পরিবহনও বন্ধ হয়ে যায় এই রোগ হলে। মানে কোষ থেকে পানি ও লবণ পরিবহন বন্ধ হয়ে যায়, সিলিয়া অকেজো হয়ে যায়, সো ধুলাবালি জমতে থাকে। আবার কোষ থেকে পানি ও লবণ পরিবহন বন্ধ হয়ে যায় বা ঠিকমতো না হওয়ার কারণে এই সমস্ত কোষের চারপাশে তখন এই সমস্ত কোষের চারপাশে তখন পুরু আঠালো মিউকাস জমা হয়, পুরো আঠালো মিউকাস জমতে থাকে। কারণ দেখো, ওদের সিলিয়াগুলো নাড়াচাড়া করতে পারতেছে না, তো সিলিয়াগুলো অবসর কারণে ওদের আশেপাশে যখন মিউকাস জমতে শুরু করে, ওরা সেই মিউকাস জমতে এটাকে বাধা দিতে পারে না। কারণ দেখো, একটা জিনিস নাড়াচাড়া করলে কিন্তু সুবিধা আছে, এটা ঝাড়ুর মতো কাজ করে। ধুলাবালি আসতেছে, আটকে যাচ্ছে, আশেপাশে কোনো মিউকাস জমতেছে, সেই মিউকাসকে কিন্তু সে নাড়াচাড়া করে হচ্ছে সরিয়ে দিতে পারে। কিন্তু এই জিনিসটা কিন্তু এখন নাড়াচাড়া করতেছে না, এটা অবশ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। ফলে কি হয়, এর আশেপাশে তখন হচ্ছে তোমার মিউকাস জমতে থাকে, পুরু আঠালো মিউকাস জমতে থাকে। সো এরকম পুরো আঠালো মিউকাস জমতে থাকলে তখন হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। এই সেম জিনিসটা হচ্ছে তোমার জননতন্ত্রেও হতে পারে, পরিপাকতন্ত্রেও হতে পারে, অনেক অসুবিধা হয়। এই রোগটাকে তোমার বলা হয় সিস্টিক ফাইব্রোসিস। তাহলে কি বুঝতে পারছো সিস্টিক ফাইব্রোসিস জিনিসটা কি? যে তাহলে শ্বসনতন্ত্র, জননতন্ত্র, পরিপাকতন্ত্রের সিলিয়াযুক্ত যে কোষগুলো আছে, সেই সিলিয়াগুলো অবশ হয়ে যাবে, ফলে প্রচুর ধুলাবালি ঢুকবে। আবার সিলিয়াগুলো অবশ হয়ে যাওয়ার কারণে তার আশেপাশে হচ্ছে পুরো আঠালো মিউকাস জমা হবে, সেগুলা জমতে জমতে একটা সময় হচ্ছে শ্বাস প্রশ্বাসের সমস্যা হবে, পরিপাকতন্ত্র সমস্যা হবে, জননতন্ত্র সমস্যা হবে। আবার হচ্ছে কোষ থেকে হচ্ছে পানি ও লবণ পরিবহনেও ব্যাঘাত ঘটে, ফলে কোষের ভিতরে পানি ও লবণের ঘাটতি হয়। কারণ একটা কোষ থেকে পানি ও লবণ বেরোতে পারতেছে না, তাহলে সেখানে পানি ও লবণ অনেক সময় হচ্ছে দেখা যায় যে ঘাটতি হয়, কোনো কোষে বেশি থাকে, কোনো কোষে কম থাকে। সো সব মিলায় হচ্ছে পানি ও লবণের একটা ইমব্যালেন্স হয়, ভারসাম্য নষ্ট হয়ে যায়। কারণ এক কোষ থেকে আরেক কোষে পানি ও লবণ পরিবহন যদি না হইতে পারে, তাহলে দেখা যায় কিছু কোষে পানি ও লবণ বেশি থাকে, আবার কিছু কোষে হচ্ছে পানি ও লবণ হচ্ছে কম থাকে। সো পানি ও লবণের ঘাটতি হচ্ছে, সিলিয়া কাজ করতেছে না, মিউকাস জমা হচ্ছে, ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা হচ্ছে, এই সমস্ত রোগ হতে পারে সিস্টিক ফাইব্রোসিস হলে। হ্যাঁ, তাহলে আই গেস এটা বুঝতে পারতেছো। এবার আসো রেটিনোব্লাস্টোমা। রেটিনোব্লাস্টোমা হচ্ছে তোমার, এবার আর এটা প্রচ্ছন্ন না, এটা হচ্ছে প্রকট জিনের প্রকাশের কারণে হচ্ছে রেটিনোব্লাস্টোমা হয়। তাহলে প্রকট লিথাল জিন, তাহলে এবার আর প্রচ্ছন্ন না, এটা হচ্ছে প্রকট লিথাল জিনের প্রকাশের কারণে হচ্ছে শিশুদের ক্ষেত্রে রেটিনোব্লাস্টোমা হয়। এই রোগ হইলে নাম শুনেই বুঝতেছো, আমি বলি মেডিকেল সায়েন্সে রেটিনো শব্দটা আসছে রেটিনা থেকে। রেটিনা কই থাকে বলো? চোখে থাকে। রেটিনো শব্দটা আসছে রেটিনা থেকে, রেটিনা থাকে হচ্ছে চোখে, তার মানে এটা চোখের একটা রোগ। আর রেটিনোব্লাস্ট, ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ, আমরা পড়াইছি বায়োলজিতে। ব্লাস্ট মানে হচ্ছে অপরিণত কোষ বা পরিস্ফুটনরত কোষ, যেই কোষটা মনে করে এখনো পরিপূর্ণতা লাভ করে নাই, যেটা এখনো পরিস্ফুটন হচ্ছে, ডেভেলপড হচ্ছে, যেটা এখনো মনে করো পরিপূর্ণতা লাভ করে নাই, অপরিণত কোষ বা পরিস্ফুটনরত কোষ। তাহলে পরিস্ফুটনরত বা অপরিণত কোষ, যেটা এখনো পরিণত লাভ করে নাই, তাহলে পরিস্ফুটনরত বা অপরিণত কোষ ব্লাস্ট। ওমা, ওমা মানে হচ্ছে ম্যাস বা মাংসপিণ্ড। ওমা মানে হচ্ছে ম্যাস বা মাংসপিণ্ড। তার মানে রেটিনোব্লাস্টোমা, তার মানে রেটিনাতে পরিস্ফুটনরত মাংসপিণ্ড দেখা যায়, মানে টিউমার। সহজ কথা, মাংসপিণ্ড মানে কি? টিউমার। তার মানে রেটিনায় টিউমারের মতো মাংসপিণ্ড দেখা যায়। অর্থাৎ তোমার চোখের মধ্যে ক্যান্সার হবে, সহজ কথা, চোখের ক্যান্সার, অর্থাৎ চোখের মধ্যে টিউমার হবে, তোমার চোখ ফুইলা মনে করে এত বড় টেনিস বলের সমান হয়ে যাবে চোখটা,
টেনিস বলের সমান চোখ এবং সেখানে ক্যান্সার আর কি। এটাকে বলা হয় রেটিনোব্লাস্টোমা, বুঝছো? রেটিনো শব্দটা আসে রেটিনা থেকে, তার মানে চোখের রেটিনায় হচ্ছে এই প্রবলেমটা হয়। ব্লাস্ট মানে পরিস্ফুটনরত বা অপরিণত কোষ, আর ওমা হচ্ছে মাস বা মাংসপিণ্ড, তার মানে টিউমারের কথা বোঝাচ্ছে। তার মানে চোখের রেটিনায় অপরিণত কোষ দিয়ে এরকম একটা বিশাল টিউমার হবে যেটা দেখতে টেনিস বলের মতো। এটাই হচ্ছে রেটিনোব্লাস্টোমা। এটা বাচ্চাদের হয়, 2, 4, 5 বছর বয়সী, 5 বছর বয়সী বাচ্চাদের এটা বেশি হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে এই রোগী হচ্ছে বাচ্চাকালেই মারা যায়। এটা খুব মারাত্মক একটা রোগ। এবার আসো ব্র্যাকিফ্যালাঞ্জি। ব্র্যাকিফ্যালাঞ্জি হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার কারণে হচ্ছে বাচ্চাদের হচ্ছে এই রোগ হয়, একটু দেখবা। এই রোগ হইলে আঙ্গুলের মাঝখানের যে হাড্ডি থাকে সেটা উপরে বা নিচের হাড্ডির সাথে হচ্ছে যুক্ত হয়ে যায়। আঙ্গুলের মাঝখানের হাড্ডিগুলা উপরে বা নিচের হাড্ডির সাথে যুক্ত হয়ে যায়, ফলে আঙ্গুলগুলা হচ্ছে একটু ব্যতিক্রম আঙ্গুল হয়। এই হচ্ছে অবস্থা ব্র্যাকিফ্যালাঞ্জি। ঠিক আছে, একটু দেখবা, মানে আঙ্গুলের প্রবলেম হয়। এবার আসো কনজেনিটাল ইকথায়োসিস। কি পড়বো আমরা? কনজেনিটাল ইকথায়োসিস। আচ্ছা, তো প্রথমে আসো কনজেনিটাল। কনজেনিটাল শব্দের মানে হচ্ছে জন্মগত, মানে জন্ম থেকেই। তাহলে কনজেনিটাল শব্দের মানে হইল জন্মগত বা জন্ম থেকেই, মানে জন্ম থেকেই প্রবলেমটা থাকবে। তাহলে কনজেনিটাল মানে জন্মগত বা জন্ম থেকেই। ইকথায়োসিস, ইকথায়োসিস মানে হচ্ছে চামড়া পুরু হয়ে যাবে। তার মানে এটা প্রচ্ছন্ন লিথাল জিনের প্রকাশের কারণে এই রোগ হয়। জন্মের সময় দেখা যায় শিশুদের ত্বক শুষ্ক, পুরু এবং ফেটে গিয়ে মাছের আইসের মতো হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ ওই যে এটার আরেকটা নাম আছে, এই কনজেনিটাল ইকথায়োসিস, এটাকে তোমার বলা হয় হচ্ছে হার্লেকুইন ডিজিজ। এটাকে হার্লেকুইন ডিজিজও বলা হয়। চলো এটা একটা ছবি দেখি, এটা একটা ছবি দেখলে না তোমাদের কাছে জিনিসটা ইন্টারেস্টিং মনে হবে। চলো এটার একটু ছবি দেখাই, কনজেনিটাল ইকথায়োসিস, তারপর রেটিনোব্লাস্টোমা, এগুলোর একটা করে ছবি দেখাই। মানে একটু জিনিসগুলা কি একটু দেখলা, একটু দেখলা, আমি তোমাদেরকে বলি, দেখে কেউ ভয় পায় না। হ্যাঁ, অনেকে আছো তোমরা হয়তো ভয় পাইতে পারো রোগ টোগ দেখলে, ভয় পায় না। দেখো মানুষের রোগ আসলে এগুলা তো কি করবা, এটা তোমাদের জানতে হবে। দেখো এই যে এই যে দেখো, দেখো, দেখছো কনজেনিটাল ইকথায়োসিস। দেখো চামড়া হচ্ছে একবারে মাছের আইসের মতো শক্ত এবং পুরু চামড়া হয়ে গেছে। মাছের আইসের মতো হচ্ছে শক্ত এবং এই যে পুরু চামড়া হয়ে গেছে। কনজেনিটাল মানে জন্মগত বা জন্মের সময় থেকেই। তাহলে জন্মের সময় থেকেই দেখো মাছের আইসের মতো চামড়াটা হচ্ছে পুরু শক্ত এবং ফেটে যায়, এবং এই অবস্থায় বাচ্চা হচ্ছে প্রায় সাথে সাথেই মারা যায়। এই বাচ্চা বেশি দিন বাঁচে না এরকম রোগ হইলে, কারণ একটা ছোট বাচ্চা জন্মের সময় এরকম হচ্ছে কনজেনিটাল ইকথায়োসিস হচ্ছে। ফলে মাছের আইসের মতো চামড়া পুরু শক্ত হয়ে যায় এবং বাচ্চা হচ্ছে বেশি দিন বাঁচে না। এটা হচ্ছে কনজেনিটাল ইকথায়োসিস। আচ্ছা, এই কনজেনিটাল ইকথায়োসিস এই ক্ষেত্রে দাঁড়াও, এখন তোমাদেরকে একটা একটা ক্যারেক্টার দেখাবো। বলো তো এই কে? তোমরা হয়তো অনেকে ভাবতেছো যে আবার কে। আচ্ছা, জিনিসটা হচ্ছে দেখো, এটা একটা মেয়ে। এটা তোমরা একটু যদি ব্যাটম্যানের নাম শুনছো না, ব্যাটম্যান খুব জনপ্রিয় একটা কার্টুন বা একটা ব্যাটম্যান। ব্যাটম্যানের সবচেয়ে বড় ভিলেন থাকে হচ্ছে জোকার। সেই জোকারের গার্লফ্রেন্ডের নাম হচ্ছে হার্লে কুইন। জোকারের গার্লফ্রেন্ডের ছবি দেখাচ্ছি, হার্লে কুইন। কেন দেখাচ্ছি? কারণ আছে। কনজেনিটাল ইকথায়োসিস এই রোগ হইলে বাচ্চার গায়ের চামড়া এই হার্লে কুইনের গায়ের কালারের মতো মনে হয়। হার্লে কুইন হচ্ছে মানে ব্যাটম্যানের ভিলেন জোকার, সেই জোকারের গার্লফ্রেন্ড। দেখো যে তোমরা ছবি দেখতেছো, চামড়া হচ্ছে এরকম সাদা ফ্যাকাশে চামড়া। তো কনজেনিটাল ইকথায়োসিস হইলে বাচ্চাদের গায়ের চামড়া এই হার্লে কুইন ক্যারেক্টারটার মতো দেখতে হয়। এই জন্য কনজেনিটাল ইকথায়োসিস এটার আরেকটা নাম হচ্ছে হার্লে কুইন ডিজিজ। হার্লে কুইন ডিজিজ, বুঝতে পারছো? হার্লে কুইন ডিজিজ লিখে সার্চ দিই, চলো। হার্লে কুইন ডিজিজ, ঠিক আছে। দেখো এই যে, দেখো এই যে, দেখছো এই যে, মানে দেখতে অনেকটা এই যে জোকারের হচ্ছে তোমার ইসের মতো। দেখো এই যে,
দেখছো কি ভয়ঙ্কর আর কি, ভয়টাই পায় না, এটা আসলে কি মানুষের রোগ আসলে, কি করবা। দেখছো এই যে হার্লেকুইন ডিজিজ, তার মানে কনজেনিটাল ইকথায়োসিস হইলে বাচ্চাদের গায়ের চামড়া পুরু শক্ত এবং মাছের আইসের মতো হয়। এটারে দেখতে অনেকটা ওই যে জোকারের গার্লফ্রেন্ড হার্লেকুইনের গায়ের চামড়ার মতো। এই জন্য এই রোগটার আরেকটা নাম হচ্ছে হার্লেকুইন ডিজিজ বলে এই রোগটাকে, হার্লেকুইন ডিজিজ। ঠিক আছে, পারা উচিত। আচ্ছা এবার আসো তোমাদেরকে রেটিনোব্লাস্টোমাটাও একটু দেখাই। রেটিনোব্লাস্টোমা যেহেতু সার্চ দিয়ে দেখাচ্ছি, 2-3টা রোগ একটু দেখো, হ্যাঁ মানে দেখো জাস্ট। বলছিলাম কি, রেটিনায় অপরিণত কোষ দিয়ে একটা মাংসপিণ্ড তৈরি হবে। তার মানে রেটিনা হচ্ছে, চোখের রেটিনা হচ্ছে বড় হয়ে যাবে, চোখ ফুলে দেখবা যেখানে একটা টিউমার হয়েছে, টেনিস বলের সমান একটা মাংসপিণ্ড হয়েছে, রেটিনোব্লাস্টোমা। চলো তারপর আমরা একটু ছবি দেখি, মানে জাস্ট এই 2টা ছবি আমি তোমাকে দেখাইতে চাচ্ছিলাম, ঠিক আছে? একটু দেখতে পারলে ভালো। দেখো একবারে বায়োলজি সুন্দর করে ফিল করাইছে, এখন একটু ছবি দেখে আর একটু নিজের চোখে ভিজুয়ালাইজ করো, ভিজুয়ালাইজ করো। এটা বাচ্চাদের হয়, দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ দাঁড়াও একটু দাঁড়াও, একটু সার্চ দিই। আসলে এখানে আসলে ওইভাবে দেখাচ্ছে না, এই যে একটা ছবি আছে, এই যে দেখো, এই যে দেখছো, এই যে এই চোখটার দিকে তাকাও, দেখো রেটিনাতে, রেটিনাতে ব্লাস্ট মানে কি অপরিণত কোষ, তাহলে চোখের রেটিনায় অপরিণত কোষ দিয়ে একটা মাংসপিণ্ড তৈরি হবে, টিউমার তৈরি হবে, রেটিনোব্লাস্টোমা। দেখো এই যে, এবং এই কারণে দেখো চোখ ফুলে গেছে, দেখছো চোখটা ফুলে কেমন হয়েছে, আর দেখো চোখের রেটিনাটা কীরকম, খেয়াল করছো? স্বাভাবিক চোখের মতো না। দেখো ওর এই চোখটা স্বাভাবিক, আর এই চোখটা রেটিনা দেখো বিড়ালের বিড়ালের মতো হয়ে গেছে, মানে কেমন জানি না, মানে লেন্সটা দেখতে বিড়ালের মতো হয়ে গেছে, এটা হচ্ছে চোখের লেন্স আর কি। হ্যাঁ, তো দেখছো কীরকম হয়ে গেছে দেখতে, এটাই হচ্ছে রেটিনোব্লাস্টোমা, বাচ্চাদের হয়। দেখো এই যে দেখছো, এটা হইলে বাচ্চারা দেখা যায় যে মারা যায়। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। ওকে, তাহলে কনজেনিটাল ইকথায়োসিস, ঠিক আছে, তাহলে এগুলো আমরা পারবো। এর অপর নাম কি? হার্লেকুইন ডিজিজও বলা হয় এটাকে, ঠিক আছে। তাহলে রোগগুলো আমরা পড়ে ফেলছি। এবার আসা হলো তাহলে লিথাল জিনের কারণে, লিথাল জিনের কারণে হচ্ছে কি কি রোগ হয়, তাহলে কি সেই রোগগুলা কি তাহলে পারবা না? যে লিথাল জিনের কারণে হচ্ছে তাহলে কি কি রোগ হয়, সেই রোগগুলার নাম এমসিকিউতে হচ্ছে আসে, সেই রোগগুলার নাম আসে এমসিকিউতে, তাহলে কি পারা যাবে না? তাহলে পারা উচিত। হ্যাঁ, ওকে, তাহলে থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া, তারপরে কনজেনিটাল ইকথায়োসিস, রেটিনোব্লাস্টোমা, তাহলে এই রোগগুলো হচ্ছে লিথাল জিনের কারণে হচ্ছে মেইনলি হয়। আচ্ছা এবার আসো তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমে চলে আসি। তাহলে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রমের মধ্যে প্রথমেই আমাদেরকে পড়তে হবে হচ্ছে পরিপূরক জিন। আচ্ছা পরিপূরক জিনের সংজ্ঞাটা আগে একটু দেখি, আমি তোমাদেরকে বলতেছি যে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত 2টা প্রকট জিনের উপস্থিতির কারণে, ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত 2টা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়, তখন জিন 2টাকে হচ্ছে পরস্পরের পরিপূরক জিন বলে, এবং এই অবস্থাটাকে হচ্ছে সহপ্রকটতা বলে। ঠিক আছে, তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত 2টা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের একটা চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকাশ পায়, তখন জিন 2টাকে পরস্পর পরিপূরক জিন বলে, এবং এই অবস্থাটাকে হচ্ছে সহপ্রকটতা বলে। এটা কোথায় দেখা যায়? ল্যাথিরাস ওডোরেটাস, ল্যাথিরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে সাদা ফুল বিশিষ্ট 2টা আলাদা স্ট্রেন পাওয়া যায়, স্ট্রেন বা 2টা আলাদা প্রজাতি পাওয়া যায়। স্ট্রেনের বাংলা হচ্ছে প্রজাতি। তাহলে ল্যাথিরাস ওডোরেটাস
নামক মিষ্টি মটর উদ্ভিদে দুইটা আলাদা প্রজাতির স্ট্রেইন বা দুইটা আলাদা প্রজাতি পাওয়া যায়। এই স্ট্রেইন দুইটার মধ্যে দুইটার কালারই সাদা, কিন্তু এই দুইটা সাদা কালার হচ্ছে তোমার দুইটা ভিন্ন ভিন্ন কারণে আসে। চলো আমরা একটু দেখাই আগে। আচ্ছা, জিনিসটা যেটা হয় যে ধরো এটা হইল হোমোলোগাস ক্রোমোজোম, এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের এটা মনে করো একটা নির্দিষ্ট লোকাস, এই নির্দিষ্ট লোকাসে মনে করো এটা এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, সেই এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে মনে করো এটা হচ্ছে একটা প্রকট জিন, আর এটা মনে করো আরেকটা নির্দিষ্ট লোকাস, এইখানে মনে করো তোমার প্রচ্ছন্ন জিন। তাহলে দেখা গেছে যে দুইটা যদি বড় হাতের এ থাকে, আমি একটু বলে দিই, দুইটা যখন বড় হাতের এ থাকে তার মানে প্রকট হয়, মানে একটা লোকাসে হচ্ছে তোমার প্রকট জিন থাকবে, আরেকটা লোকাসে তোমার প্রচ্ছন্ন জিন থাকবে। তখন সেই মিষ্টি মটর উদ্ভিদটা হচ্ছে সাদা হয়, এটার ফুলটা হচ্ছে সাদা কালারের ফুল হয়। এবার আসো আমি আরেকটা ছবি আঁকি। আরেকটা ছবি হচ্ছে ধরো এটাও এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম, এটাও হচ্ছে এক জোড়া হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এটা একটা মনে করো নির্দিষ্ট লোকাস, এটা মনে করো আরেকটা নির্দিষ্ট লোকাস। এখন এবার এই লোকাসে মনে করো দুইটাই প্রচ্ছন্ন অবস্থায় আছে, আর এই লোকাসে মনে করো প্রকট জিন আছে। তাহলে এই ক্ষেত্রে জিনোটাইপটা হবে এরকম। মজার ব্যাপার হচ্ছে এইটা হইলেও সেই মটর উদ্ভিদটার যে ফুল, সেই ফুলটা হচ্ছে সাদা হয়। তার মানে এইটা হইলেও সাদা হচ্ছে, এইটা হইলেও সাদা হচ্ছে। তাহলে খেয়াল করো এখানে এ জিনগুলা একটা নির্দিষ্ট লোকাসে অবস্থিত, বি জিনগুলা আরেকটা নির্দিষ্ট লোকাসে অবস্থিত, কিন্তু এ যে লোকাসে অবস্থিত, বি কিন্তু একই লোকাসে অবস্থিত না। এটা একটা লোকাসে অবস্থিত, এটা কিন্তু আরেকটা ভিন্ন লোকাসে অবস্থিত। তার মানে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়, দেখো এটা একটা লোকাস, এটা একটা লোকাস, তার মানে লোকাস দুইটা হচ্ছে ভিন্ন। তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত যখন এ প্রকট থাকে তখনও সেটা সাদা হয়, আবার ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত যখন বি প্রকট থাকে তখনও সেটা সাদা হয়। তার মানে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত এ অথবা বি এই দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে একটা বৈশিষ্ট্যকে হচ্ছে নিয়ন্ত্রণ করতেছে। তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত এ একটা প্রকট জিন, বি আর একটা প্রকট জিন, তার মানে দুইটা প্রকট জিন আছে এখানে। তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে একটা বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে, সাদা হচ্ছে, একটা বৈশিষ্ট্যই প্রকাশ পাচ্ছে। তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটা চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায় তখন এই জিন দুইটাকে পরস্পরের পরিপূরক জিন বলে, এবং এই অবস্থাটাকে বলা হয় সহপ্রকটতা। তাহলে কি বুঝছো, এটা একটা লোকাস, এটা একটা লোকাস, তাহলে দুইটা হচ্ছে ভিন্ন ভিন্ন লোকাস। এই এ হচ্ছে একটা প্রকট জিন, আবার ধরো এখানে বড় হাতের বিও হচ্ছে একটা প্রকট জিন। তো এটা প্রকট থাকলেও সাদা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে, এটা প্রকট থাকলেও সাদা বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাহলে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রকট জিনের উপস্থিতির কারণে যদি একই বৈশিষ্ট্য প্রকাশ পায় তাহলে সেই দুইটা জিনকে পরস্পর কি বলা হয়, পরস্পরের পরিপূরক জিন বলে। তার মানে এখানে এ ও বি হচ্ছে পরস্পরের পরিপূরক জিন, এবং এই ঘটনাটাকে বলা হয় সহপ্রকটতা। এই ঘটনাটাকে তখন বলা হয় সহপ্রকটতা। আচ্ছা, এবার আসো নামটা কেন পরিপূরক জিন? আচ্ছা, নামটা পরিপূরক কেন বলো? আমরা অনেক সময় বলি না একে অন্যের পরিপূরক, মানে একজনের অভাব আরেকজনকে দিয়ে হচ্ছে তুমি পূরণ করতে পারবা। ধরো তুমি সখিনাকে ভালোবাসো, সখিনা কিছুদিন পরে তোমার জীবন থেকে চলে গেছে, এখন তুমি জরিনাকে ভালোবাসো। তাহলে আগে সখিনা তোমার জীবনে যে অভাব পূরণ করতো, মনে করো এখন জরিনা এসে তোমার জীবনে একই অভাব পূরণ করে। বুঝতে পারতেছো? তাহলে কি সখিনা ও জরিনা একজন আরেকজনের পরিপূরক, যে আগে সখিনা ছিল এখন তার বদলে জরিনা আছে, বাট তোমার কোনো সমস্যা নেই। তাইলে একজনের বদলে যদি আরেকজনকে দিয়েও কাজ হয় সেই জিনিসটাকে বলা হয় পরিপূরক। তাহলে এখানে দেখো বড় হাতের এ থাকলেও সেটা সাদা হচ্ছে, এখন কোনো কারণে যদি বড় হাতের এ না থাকে তার জায়গায় বড় হাতের বি থাকলেও সেটা সাদা হচ্ছে। তার মানে বড় হাতের এ যেই অভাব পূরণ করতেছে ও যদি না থাকে ওই বড় হাতের বিও একই অভাব পূরণ করতেছে। তার মানে বড় হাতের এ অথবা বড় হাতের বি দুইটার যে কোনো একটাকে পাইলেই তোমার হয়ে যাচ্ছে, জরিনা বা সখিনার যে কোনো একজনকে পাইলেই তোমার হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের অবস্থাটাকে বলা হয় পরিপূরক। পরিপূরক যোকে পাইলেও হবে অথবা ওরে পাইলেও হবে, বড় হাতের এ পাইলেও সে সাদা হবে অথবা বড় হাতের বি পাইলেও সে সাদা হবে। এই জন্য এ ও বি এই দুইটা হচ্ছে পরস্পর পরিপূরক জিন, ঠিক আছে? আর এই অবস্থাটাকে তোমার বলা হয় সহপ্রকটতা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাও সাদা হবে, এটাও সাদা হবে।
আর এই এক্সাম্পলটা কোথায় পাওয়া যায়? ল্যাথিরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে। তাহলে বৈজ্ঞানিক নামটা মুখস্থ করে ফেলবা, ল্যাথিরাস ওডোরেটাস। এগুলো এমসিকিউতে আসবে আবার, যে পরিপূরক জিন কোথায় পাওয়া যায়, বৈজ্ঞানিক নামটা মুখস্থ রাখবা, ল্যাথিরাস ওডোরেটাস। তাহলে ল্যাথিরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে হচ্ছে এরকম পরিপূরক জিন পাওয়া যায়। তো চলো এখন আমরা এদের হচ্ছে একটু কি করি, এদের হচ্ছে আমরা এখন একটু দেখাই যে এদের এখানে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের কেন ব্যতিক্রম। আচ্ছা আমাকে বলো, মেন্ডেলের দ্বিতীয় সূত্র, এটার নর্মাল ফিনোটাইপিক অনুপাত কত ছিল? নর্মাল ফিনোটাইপিক অনুপাত পড়াইছি 9:3:3:1। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নর্মাল ফিনোটাইপিক অনুপাত ছিল হচ্ছে তোমার 9:3:3:1 ছিল, তাই না? আচ্ছা তাহলে চলো আমরা একটু দেখি। তাহলে এটা হচ্ছে পিতা ক্রস করব, এটা হচ্ছে মাতা। পিতার জিনোটাইপ হচ্ছে এখন এইটা, আমি সরাসরি লিখে ফেলি, পিতার জিনোটাইপ হচ্ছে এটা, মাতার জিনোটাইপ হচ্ছে এটা। তো বুঝতেই পারতেছে এটাও সাদা এটাও সাদা, দুটেই সাদা। পাশে আর না লিখতেছি, পাশে কি লেখার দরকার আছে, এগুলো তোমাদেরকে পড়াইছি। এখানে তুমি লিখবা P1 জনু, এগুলো অলরেডি অনেকবার বলছি আমরা, মানে এরা হচ্ছে পিতা মাতা। তাহলে ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন, ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন, তাহলে ফার্স্টের জন্য 1, প্যারেন্টাল পিতা মাতার জন্য P, জেনারেশনের বাংলা হচ্ছে জনু, তাহলে P1 জনু। আর এটা হচ্ছে জিনোটাইপ লেখছি, এটাও সাদা এটাও সাদা, এইমাত্র দেখাইছি। এগুলো এখন আর লেখার দরকার নাই, মানে আমি আর লিখতেছি না, তোমরা তো লিখবা, এগুলো আমি আরো সুন্দর করে দেখাইছি আগে। আচ্ছা এখন আসো হচ্ছে, তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে হচ্ছে তোমার এখন গ্যামেট সৃষ্টি হবে। তাহলে এখান থেকে বলো, এখান থেকে কয় ধরনের হচ্ছে তোমার গ্যামেট সৃষ্টি হবে বলো? এক ধরনের গ্যামেটই সৃষ্টি হবে, ঠিক আছে? তারপরে তুমি দেখাও, তাহলে এখান থেকে গ্যামেট সৃষ্টি হবে, বলো গ্যামিট বা জনন কোষ। তাহলে এখানে গ্যামিট বা এটাকে বলা হয় জনন কোষ, মানে শুক্রাণু ডিম্বাণু। তাহলে বলো জনন কোষ বা শুক্রাণু ডিম্বাণু এগুলা কি? হ্যাপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে কি? তাহলে এখানে হচ্ছে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়, আবার ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, তাহলে ক্রোমোজোম অর্ধেক হয়ে গেলে জিনও অর্ধেক হয়ে যাবে। তাহলে এখানে জিন আছে 4টা, তাহলে 4-এর অর্ধেক কত? 2টা। তাহলে জনন কোষগুলোতে 2টা করে জিন ঢুকবে, কারণ অর্ধেক হয়ে যাবে। আচ্ছা এখন কাহিনীটা হচ্ছে কিভাবে অর্ধেক হবে, কিভাবে অর্ধেক হবে এর জন্য তোমাকে আবার একটু ছবিটা দেখাই, তাইলে তুমি আরো ভালো মতো বুঝতে পারবা। আমরা জানি হ্যাপ্লয়েড যখন কোনো একটা জিনিস হয়, কোনো একটা জীব যখন হ্যাপ্লয়েড হয়, তখন সেখানে মিওসিস বিভাজন হয়। ধরো এটা একটা নির্দিষ্ট লোকাস, এই লোকাসে এখানে একটা এ এখানে একটা এ, এটা মনে করো আরেকটা লোকাস, এখানে বি এখানে বি। তো এটা হচ্ছে হোমোলোগাস ক্রোমোজোম জোড়া। তো এখানে যখন মিওসিস হয়, জনন কোষ সৃষ্টির সময় কি হয়? মিওসিস হয়। মিওসিসের কারণে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। তো মিওসিস কোষ বিভাজনে আমরা পড়ছি যে হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া ভেঙে যায়। হোমোলোগাস ক্রোমোজোমের জোড়া ভেঙে একটা ক্রোমোজোম মনে করো একটা গ্যামিটে প্রবেশ করে, আরেকটা ক্রোমোজোম ভিন্ন আরেকটা গ্যামিটে প্রবেশ করে। তাহলে এই ক্রোমোজোমটা যদি একটা গ্যামিটে প্রবেশ করে, তাহলে সেই গ্যামিটটা হবে এ বি, তার মানে এ বি। আবার এই ক্রোমোজোমটা যদি আরেকটা ভিন্ন গ্যামিটে প্রবেশ করে, তাহলে সেটাও হবে এ বি। তাহলে এইরকম করে ভাঙে, অর্থাৎ কখনো 2টা এ কখনো একসাথে গ্যামিটে যাবে না, বা 2টা বি কখনো একসাথে গ্যামিটে যাবে না, এটা কখনো পসিবল না। কারণ ক্রোমোজোমগুলো জোড়া ভেঙে যায়, এই জন্য এর সাথে সবসময় বি যাবে, এর সাথে সবসময় বি যাবে, অর্থাৎ এই ক্রোমোজোমটা একটা গ্যামিটে যাবে, তার মানে এর সাথে এই বিটা যাবে। আবার এই ক্রোমোজোমটা আরেকটা ভিন্ন গ্যামিটে যাবে, তার মানে এর সাথে এই বিটা যাবে। কিন্তু কখনো 2টা এ যাবে না, কারণ 2টা এ যদি একসাথে যাইতে চায় গ্যামিটে বা জনন কোষে, তাহলে ক্রোমোজোমগুলোর আসলে ভাঙতে হবে, যে এইভাবে ভাঙতে হবে, ভেঙে 2টা ক্রোমোজোমই ভেঙে যাবে, এই অর্ধেক যাবে হচ্ছে এক গ্যামিটে, বাকি অর্ধেক যাবে আরেক গ্যামিটে, এটা কখনো পসিবল না। মিওসিস কোষ বিভাজনে এই ক্রোমোজোমটা একটা গ্যামিটে যাবে, এই ক্রোমোজোমটা ভিন্ন আরেকটা গ্যামিটে যাবে, এইটা হয়। কখনো এরকম হয় না যে 2টা ক্রোমোজোম মাঝখান থেকে ভেঙে গেছে, মাঝখান থেকে ভেঙে অর্ধেক হয়ে গেছে, তারপরে অর্ধেক এখানে যাবে, এটা কখনো হয় না। এই জন্য 2টা এ কখনো এক গ্যামিটে যাবে না, 2টা বি কখনোই আরেক গ্যামিটে যাবে না, ঠিক আছে? এর সাথে বি যাবে। ক্লিয়ার? এইটুকু তো ক্লিয়ার। আচ্ছা তাহলে যদি এটাই হয়, তাহলে এটা হচ্ছে একটা জনন কোষ বা গ্যামিট হচ্ছে এরকম হবে। তাহলে খেয়াল করো, একটা জনন কোষ বা গ্যামিট হচ্ছে এরকম হবে, এখানেও সেম, তাহলে এর সাথে হচ্ছে বি যাবে, তাহলে আরেকটা জনন কোষ বা গ্যামিট হচ্ছে এরকম হবে।
আর অর্ধেক হয়ে যাবে, এখানে 4টা জিন থাকলে এখানে 4-এর অর্ধেক হচ্ছে 2টা করে যাবে, কারণ হ্যাপ্লয়েড অর্ধেক। আচ্ছা, এখন আসো এদের মধ্যে কি হবে, ক্রস হবে। তাহলে বাবার শুক্রাণুর সাথে মায়ের ডিম্বাণু হচ্ছে মিলিত হয়, মিলিত হয়ে এ এ বি বি। আর ক্রস করার সময় তুমি একটা জিনিস খেয়াল রাখবা, বড় হাতের জিনিসগুলোকে আগে লিখবা, ছোট হাতেরটা পরে লিখবা, বড় হাতেরটা আগে লিখবা, ছোট হাতেরটা পরে লিখবা, এটা একটু নিয়ম আর কি। হ্যাঁ, তাহলে বাবার 1 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 1 নম্বর ডিম্বাণু মিলিত হইলে এরকম হবে। আবার বাবার 1 নম্বর শুক্রাণুর সাথে মায়ের 2 নম্বর ডিম্বাণু মিলিত হইতে পারে, মানে এটার 1-এর সাথে এটার 1, তারপরে এটার 1-এর সাথে এটার 2 হইলে তখন এরকমই হবে। আবার এটার 2-এর সাথে এটার 1, তখনও সেমই হবে। আবার এটার 2-এর সাথে এটার 2 সেমই হবে। হ্যাঁ, তাহলে নিয়মটা কি বুঝছো? এটার 1-এর সাথে এটার 1, তারপর এটার 1-এর সাথে এটার 2, আবার এটার 2-এর সাথে এটার 1, তারপর এটার 2-এর সাথে এটার 2। এখন আমাকে কেউ বইলো না যে ভাইয়া এই দুইটার মধ্যে ক্রস হবে না, এই দুইটা হচ্ছে বাবার থেকে আসছে, তার মানে এই দুইটা হচ্ছে শুক্রাণু। দুইটা শুক্রাণু কি কখনো মিলিত হয়? দুইটা শুক্রাণু মিলিত হয়ে কখনো বাচ্চা হয় জীবনে দেখছো? দেখো নাই। আবার এই দুইটার মধ্যে কখনো ক্রস হবে না, কেন? কারণ এই দুইটা হচ্ছে ডিম্বাণু। দুইটা ডিম্বাণুর মধ্যে কখনো ক্রস হয়ে বাচ্চা হয় দেখছো? হয় না। একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলিত হবে, তাহলে একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলিত হয়ে বংশধর তৈরি হবে। তাহলে এদেরকে বলা হয় প্রথম অপত্য বংশধর। তাহলে এরা হচ্ছে একটা শুক্রাণুর সাথে একটা ডিম্বাণু মিলিত হয়ে উৎপন্ন হয়েছে, এই জন্য এদেরকে আমরা বলতে পারি হচ্ছে এখন প্রথম অপত্য বংশধর। তাহলে প্রথম অপত্য বংশধরকে ইংলিশে বলা হয় ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন, এটাকে সংক্ষেপে বলা হয় F1 জনু। জেনারেশন মানে হচ্ছে জনু, ফার্স্ট ফাইলিয়াল, ফার্স্ট মানে 1, ফাইলিয়াল মানে F, তাহলে F1 জনু। তাহলে F1 জনুতে সবাই হচ্ছে এরকম হইল। এখন বলো এদের কালারটা কি হবে? দেখো, শুধু বড় হাতের এ থাকলেও সে সাদা হয়, অথবা শুধু বড় হাতের বি থাকলেও সে সাদা হয়, কিন্তু দুইটা যখন একসাথে থাকবে তখন কিন্তু গ্যাঞ্জাম হবে। তখন ওই বড় হাতের এ বলবে এই আমি সাদা করব, বড় হাতের বি বলবে না আমি আসি, আমি থাকতে তুই কেন সাদা করবি, আমি সাদা করব। তখন এই দুইটার মধ্যে গ্যাঞ্জাম লাগে। অর্থাৎ দুইটাই যখন বড় হাতের থাকে তখন এই দুইটার মধ্যে গ্যাঞ্জাম লাগে। ও চায় আমি সাদা করব, ও চায় আমি সাদা করব, আলটিমেটলি দুজন মারামারি করে কোনোটাই হয় না। সাদা না হয়ে F1 জনুতে হচ্ছে সবাই কি হয়ে যায়, বেগুনি কালার হয়ে যায়। F1 জনুতে সাদা না হয়ে সবাই বেগুনি কালার হয়ে যায়। মানে ব্যাপারটা এরকম, তোমার জরিনাকে পাইলেও চলে, তোমার সখিনাকে পাইলেও চলে, কিন্তু মনে করো এখন দুইজনই তোমার জীবনে চলে আসছে, কেউ তোমাকে ছাড়বে না। সখিনা বলতেছে তুমি ওর, জরিনা বলতেছে না তুমি ওর, এখন দুইজন মিলে চুলাচুলি শুরু করছে, মারামারি শুরু করছে, তাহলে গ্যাঞ্জাম লাগবে। তোমারে নিয়ে মারামারি শুরু করছে দুইটা মেয়ে আর কি, বুঝছো? এরকম গ্যাঞ্জাম লাগবে। এখানেও সেম, ও চাচ্ছে আমি সাদা করব, ও চাচ্ছে আমি সাদা করব, এখন দুইটাই থাকার কারণে কারোই বৈশিষ্ট্য তখন আর প্রকাশ পাবে না। সো আলটিমেটলি কি হবে, কোনোটাই সাদা হবে না, তখন ফুলের কালারটা হয়ে যাবে বেগুনি। তখন ফুলের কালারটা কি হয়ে যাবে, বেগুনি। তার মানে F1 জনুতে সবগুলা ফুল বেগুনি হবে, কারণ সবগুলাই তো সেম, এই জন্য সবগুলাই হচ্ছে বেগুনি হয়ে যাবে F1 জনুতে। ঠিক আছে, পরিপূরক জিন। দেখছো কত মিম দিয়ে আমরা বায়োলজি শিখতেছি, মিমে মিমে বায়োলজি, মিম দিয়ে বায়োলজি শিখতেছি, মিমে মিমে বায়োলজি, তাই না? তাহলে এটা হচ্ছে প্রথম সংকরায়ন। এখন F1 জনু, হ্যাঁ, তাহলে F1 জনুর এখন একটা সদস্যকে আমরা পিতা আর একটা সদস্যকে আমরা মাতা হিসেবে নিয়ে আবার এদের মধ্যে ক্রস করব। তাহলে F1 জনুর একটা সদস্যকে পিতা আর একটা সদস্যকে মাতা নিয়ে হচ্ছে আমরা আবার কি করব, ক্রস করব। ওকে, এই তো আলহামদুলিল্লাহ। বাকি চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেলে তোমাদেরকে MCQ CQ ক্লাস নিব এবং হচ্ছে শর্টের বাইরের চ্যাপ্টার পড়াবো। আমরা তো এই কোর্সে ফুল বই পড়াবো বায়োলজি, অর্থাৎ 24টা চ্যাপ্টারই পড়াবো। ঠিক আছে, শর্টের বাইরের চ্যাপ্টারও পড়াবো। কেন পড়াবো আমরা আগেই বলছিলাম যে মেডিকেল ভর্তি পরীক্ষায় বায়োলজি ফুল সিলেবাস থেকে হয়। সো তোমরা আমার কাছে হচ্ছে একাডেমিক বায়োলজি পড়তেছো, তার মানে কি অবশ্যই তোমরা মেডিকেলের জন্য আগায় থাকতে চাও, তাই না? এই জন্য আমরা ফুল সিলেবাসটা তোমাদেরকে পড়ায় দেবো। তো শর্টের পরে আমরা শর্টের বাইরের চ্যাপ্টার ধরবো, আর শর্টের চ্যাপ্টারগুলোর আমরা MCQ CQ সলভ ক্লাস নিব। ঠিক আছে, ওকে। তাহলে কি বুঝছো? তাহলে F1 জনুতে সবাই কি হচ্ছে, বেগুনি কালার হচ্ছে সবাই। ঠিক আছে, এখন আসো F1 জনুর একটা সদস্যকে আমি পিতা হিসেবে নিব, আরেকটা সদস্যকে আমি মাতা হিসেবে নিব, নিয়ে এদের মধ্যে আবার ক্রস করব। এদের মধ্যে যদি আবার ক্রস করি, চলো
তাহলে এদের মধ্যে আবার ক্রস করলে দেখো, তাহলে এখন একটা হচ্ছে পিতা আর একটা হচ্ছে তোমার মাতা, ক্রস করলাম। তাহলে F1 জনুর একটা সদস্যকে পিতা হিসেবে নিছে, তো F1 জনুর সবারই জিনোটাইপ হচ্ছে এটা। F1 জনুর মনে করো সবারই জিনোটাইপ হচ্ছে এটা। তাহলে F1 জনুর একটা সদস্যকে এখন আমি পিতা হিসেবে নিব, আর একটা সদস্যকে আমি কি হিসেবে নিব, মাতা হিসেবে নিব। আচ্ছা, তাহলে এরা কি, এরা হচ্ছে সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন, সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন বা P2 হবে এখন, কারণ আগেরগুলা প্রথম ছিল। আগেরগুলো যদি ফার্স্ট প্যারেন্টাল জেনারেশন হয় তাহলে এরা হচ্ছে সেকেন্ড প্যারেন্টাল জেনারেশন বা P2 জন্য। আচ্ছা, তাহলে এটা হচ্ছে জিনোটাইপ। তাহলে এটা যদি জিনোটাইপ হয় তাহলে এখন এখান থেকে হচ্ছে গ্যামিট তৈরি হবে। এখন কিন্তু চারটা ভিন্ন ভিন্ন ধরনের গ্যামিট তৈরি হবে, কারণ তুমি অলরেডি বুঝছো যে গ্যামিট বা জনন কোষ সৃষ্টির সময় এর সাথে হচ্ছে বি যাবে, কখনো দুইটা এ একসাথে যাবে না, বা কখনো দুইটা বি একসাথে যাবে না, এর সাথে বি যাবে, এটা তুমি অলরেডি বুঝতে পারছো। তাহলে এখানে যেটা হবে যে প্রথমে যাবে হচ্ছে বড় এর সাথে বড় বি যাবে, অর্থাৎ প্রথমে দুইটাই বড় যাবে জনন কোষে, তারপরে হবে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে হচ্ছে তোমার দুইটাই ছোট। তাহলে কি বুঝছো? প্রথমে কি হবে, প্রথমে হচ্ছে দুইটাই বড় এ বি, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে হলো তোমার প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে হচ্ছে দুইটাই ছোট। এরকম চারটা ভিন্ন ধরনের হচ্ছে তোমার জনন কোষ বা গ্যামেট সৃষ্টি হবে। এখানেও সিম, প্রথমে দুইটাই বড়, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে হচ্ছে তোমার দুইটাই ছোট। এরকম হবে আর কি, ঠিক আছে? এরকম চারটা ভিন্ন ধরনের গ্যামেট তৈরি হবে। বাবার থেকেও চারটা ভিন্ন ধরনের গ্যামিট আসবে, মায়ের থেকেও চারটা ভিন্ন ধরনের হচ্ছে গ্যামিট আসবে। এখন এদের মধ্যে ক্রস হবে, কিন্তু এখন এদের মধ্যে ক্রসটা তুমি বুঝতেই পারতেছো, এরকম দাগ দিয়ে ক্রসটা খুব ঝামেলা হবে, কারণ এখানে চারটা, তাহলে এখানে দাগ হবে টোটাল 16টা দাগ হবে। তো 16টা দাগ তুমি এখানে দেখাইতে পারবে না যে এটা একটা, এটা একটা, দেখো তোমার মধ্যেই প্যাচ লাগবে, এটা একটা, এটা একটা, এটা মাত্র 4টা দাগ দিলাম, এরকম 16টা দাগ দেওয়া লাগবে। তো বুঝতেই পারতেছো এটা অনেক গ্যাঞ্জাম হবে, হিবিজিবি হবে, অনেক ঝামেলা হবে, বুঝতেই পারতেছো। এরকম 8টা দাগ দিছে, আরো 8টা দাগ। তো এগুলো অনেক ঝামেলা হওয়ার কারণে এগুলাকে আমরা এইভাবে প্রকাশ না করে আমরা কেমনে প্রকাশ করব, চেকার বোর্ড বা পানেট স্কোয়ারে হচ্ছে আমরা প্রকাশ করব। আগের ক্লাসগুলোতে পড়াইছি চেকার বোর্ড বা পানেট স্কোয়ার কি, সেটা আমরা আগের ক্লাসে পড়াইছি। তাহলে এইটুকু তো বুঝতে পারছো। এখন তাহলে এগুলাকে আমরা চেকার বোর্ড বা পানেট স্কোয়ারে নিয়ে আমরা হিসাব করব। তাহলে চলো আমরা চেকার বোর্ড বা পানেট স্কোয়ার নিয়ে হিসাব করি। তাহলে এইটুকু দেখাইলাম আমরা, গ্যামিট তৈরি পর্যন্ত দেখাবো। এখন আমরা এগুলোকে চেকার বোর্ড বা পানেট স্কোয়ার নেব। বলো এখানে কয়টা গ্যামিট ছিল? চারটা গ্যামিট ছিল। তাহলে তোমাদেরকে পড়াইছি যতগুলা গ্যামিট থাকবে চেকার বোর্ড বা পানেট স্কোয়ারে তার থেকে একটা ঘর বেশি নেওয়া লাগবে। তাহলে এখানে চারটা ছিল, তাহলে এখানে ঘর হবে 5টা করে, তার মানে 5টা ঘর হবে, দ্যাট মিনস হচ্ছে 5টা কলাম 5টা সারি হবে। বুঝছো? তাহলে গ্যামিট যদি চারটা হয় তাহলে ঘর হবে 5টা, মানে 5টা কলাম 5টা সারি। তাহলে আগে একটা স্কোয়ার আঁকো, এরকম একটা স্কোয়ার আঁকো, ঠিক আছে? এরকম একটা স্কোয়ার আঁকে, তাহলে চারটা, তাহলে এটাকে তুমি হচ্ছে 5টা করে নাও। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এটাকে ভাগ করে দাও মাঝখানেরটায়। তাহলে মাঝখানেরটায় যদি এইভাবে ভাগ করে দাও তাহলে দেখো এখানে নিবা হচ্ছে তুমি বাবার গ্যামিট, মানে বাবার গ্যামিটগুলোই বরাবর লিখবা, মায়ের গ্যামিটগুলোই বরাবর লিখবা। তাহলে প্রথম ঘরে এই বরাবর হচ্ছে আমি বাবার চিহ্ন দিছি, তার মানে এই বরাবর বাবার গ্যামিট নিব। আবার এখানে মায়ের চিহ্ন দিছি, তার মানে এই বরাবর মায়ের গ্যামিট নিব। ঠিক আছে? তাহলে বাবার গ্যামিটগুলো সিরিয়ালি লেখো। সিরিয়ালি লেখার নিয়ম কি? প্রথমে দুইটাই বড়, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে হচ্ছে দুইটাই ছোট। এই বরাবর মায়ের গ্যামিট ওই একই জিনিস, প্রথমে দুইটাই বড়, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে হচ্ছে তোমার প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে হচ্ছে দুইটাই ছোট। লিখলা। এখন আসো এই ঘরে, বলো এই ঘরে কি হবে? এই ঘরে যেটা হবে এইটা, এইটা, ঠিক আছে? তাহলে দেখো এ এ বি বি, বলো এই ঘরে কি হবে? এই ঘরে হবে হচ্ছে এইটা এবং এইটা। তাহলে এটা হইলে দেখো এ এ, বলো এই ঘরে কি হবে?
এই ঘরে হবে হচ্ছে এটা এটা, তাহলে এটা হচ্ছে ছোট হাতের এ, এখানে হচ্ছে বড় হাতের এ, তাহলে এ এ বি বি। এই ঘরে কি হবে বলো, এটা এবং এটা, তাহলে এখানে বড় হাতের এ আছে, তাহলে বড় হাতের এ ছোট হাতের এ বি বি, এরকম হবে। তাহলে বলো এই ঘরে কি হবে, এই ঘরে হবে হচ্ছে এটা এটা, তাহলে এখানেও বড় হাতের এ, এখানেও বড় হাতের এ, বড় হাতের বি ছোট হাতের বি, এই ঘরে। তাহলে এটা তোমরা হচ্ছে করো, কি হবে পারা উচিত। এই ঘরে কি হবে, এটা এটা, তাহলে আমি একটু লিখে যাই। হ্যাঁ, তাহলে আমি একটু তোমাদেরকে তো অনেকগুলা বললাম। তাহলে বলো এই ঘরে কি হবে, বুঝতেই পারতেছো এই ঘরটা হচ্ছে এই বরাবর আর এই বরাবর, তাহলে এই দুইটার মধ্যে, তাহলে এই বরাবর হচ্ছে বড় হাতের এ আছে, আবার এই বরাবরও বড় হাতের এ আছে, তাহলে দুইটাই হবে বড় হাতের এ। আবার এই বরাবর ছোট হাতের বি, এই বরাবরও ছোট হাতের বি, তাহলে বড় হাতের দুইটা এ ছোট হাতের দুইটা বি হবে। ঠিক আছে, ওকে। তাহলে এগুলা পারবা, তাহলে এগুলা যদি তোমরা পারো তাহলে তো বুঝতেই পারছো যে তাহলে এটা হচ্ছে আমাদের চেকার বোর্ড হয়ে গেল। তাহলে আমাদের চেকার বোর্ড এঁকে ফেলছি। এখন আসো, তোমরা তো একটা জিনিস মনে হয় বুঝছিলা, সেটা হচ্ছে দুইটাই যদি বড় হাতের হয়, তার মানে দুইটাই যদি বড় হাতের হয়, অর্থাৎ এও যদি বড় হাতের হয় আর বিও যদি বড় হাতের হয়, সেটা কিন্তু সাদা হচ্ছে না। ওই যে দুজনের মধ্যে মারামারি হবে, তাহলে সেটা কিন্তু সাদা হবে না, তাহলে সাদার বদলে কি হবে, বেগুনি হবে। দুটাই যদি বড় হাতের হয়, তাহলে খেয়াল করে দেখো এখানে এ বড় বি বড়, তাহলে দুটাই বড় হাতের হইলে এটা সাদা হবে না, দুটার মধ্যে মারামারি হবে, তো তখন এটা কি হয়ে যাবে, বেগুনি হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে বেগুনি। এখানেও সেম, এও বড় বিও বড়, দুটাই বড় হাতের হইলে সেটা সাদা হবে না, বেগুনি হবে। এখানে দেখো এ বড় বি বড়, এটাও বেগুনি হবে। খেয়াল করে দেখো এখানে এ বড় বি বড়, এটাও বেগুনি হবে। এখন এরকম 9টা হচ্ছে তোমার বেগুনি হবে। কোন 9টা বেগুনি হবে, এটার একটা সুন্দর একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্নটা হচ্ছে তুমি এখানে একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এই যে সমকোণী ত্রিভুজ, তাহলে তুমি এখানে একটা সুন্দর সমকোণী ত্রিভুজ আঁকো, সুন্দর এই যে এরকম একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এই যেখানে কোণটা হচ্ছে এক সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই সমকোণী ত্রিভুজ বরাবর যতগুলা ঘর পড়ছে সবগুলা ঘর হচ্ছে তোমার, তাহলে এই সমকোণী ত্রিভুজ বরাবর যতগুলা ঘর পড়েছে সবগুলা ঘর হচ্ছে তোমার বেগুনি হবে। বিশেষ না হলে দেখো এটাও বেগুনি হবে, এটা চোখ বন্ধ করে, এটাও বেগুনি হবে, এটাও বেগুনি হবে, এটাও বেগুনি হবে, এটাও বেগুনি হবে। মিলানোর টেকনিক তুমি চাইলে দেখতে পারো। আচ্ছা এখন এখানে উল্টাপাল্টা হইতে পারে না, উল্টাপাল্টা হইতো যদি তুমি সিরিয়াল উল্টাপাল্টা নাও। এই জন্য আমি বলছিলাম যে সিরিয়ালটা ঠিক মতো নিবা। প্রথমে গ্যামিট নিবা হচ্ছে দুইটাই বড়, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে দুইটাই ছোট। এই সিরিয়াল মেনটেন করতে পারলে সবসময় দেখবা যে এই সমকোণী ত্রিভুজ বরাবর এই সবগুলো হচ্ছে বেগুনি কালার হবে, অটোমেটিক বেগুনি কালার হবে। বিশ্বাস না হলে তুমি দেখো, দেখো এটা কেমনে বেগুনি হয়। দেখো বড় হাতের এ আছে, বড় হাতের বি আছে, তুমি মাত্র জানছো যে বড় হাতের এ এবং বড় হাতের বি দুইটাই থাকলে সেটা বেগুনি হয়। এখানেও দেখো বড় হাতের এ আছে, বড় হাতের বি আছে, বেগুনি হবে। এরকম এই সমকোণী ত্রিভুজ বরাবর সবগুলা দেখবা বেগুনি হবে। তাহলে এরকম কয়টা বেগুনি হইলো দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, তাহলে এখানে বেগুনি হইলো 9টা। তাহলে বেগুনি কালারের হচ্ছে ফুল পাওয়া যাবে হচ্ছে 9টা, 9টা। হ্যাঁ, আর সাদা কয়টা পাওয়া যায় চলো দেখি। সাদা কখন পাওয়া যায়, সাদা পাওয়া যাবে যদি শুধু বড় হাতের এ থাকে অথবা শুধু বড় হাতের বি থাকে, তখন সাদা পাবো। দেখো এখানে শুধু বড় হাতের এ আছে কিন্তু বড় হাতের বি নাই, তাহলে এটা এখানে আমরা একটা সাদা পাবো, সাদা। আচ্ছা এটা অন্য কালার দিয়ে লিখি। এখানেই যে দেখো আমরা একটা সাদা পাচ্ছি। এখানে দেখো বড় হাতের এ আছে, বড় হাতের বি নাই, তাহলে এটাও আমরা একটা সাদা পাবো। এখানে দেখো বড় হাতের বি আছে, বড় হাতের এ নাই, তাহলে এখানেও আমরা সাদা পাবো। এখানেও সাদা পাবো, এখানেও সাদা পাবো, এখানেও সাদা পাবো। এবার এখন লাস্টে বলতে পারো ভাইয়া এখানে তো কোনোটাই বড় হাতের নাই, তাইলে এখানে কি পাবো? কোনোটাই যদি বড় হাতের না থাকে, যেখানে বড় হাতের এও নাই বড় হাতের বিও নাই, কোনোটাই বড় হাতের না থাকলেও তুমি সাদাই পাবা। সাদা আসলে কোনো কালার না, কিছু না থাকলেও সেটা সাদাই হবে, বুঝছো? মানে কিছু না থাকলেও সাদাই হবে, তাহলে এটাও সাদা হবে।
তাহলে এরকম কয়টা সাদা হইলো দেখো, বড় হাতের এ থাকলেও সাদা হয়, অথবা শুধু বড় হাতের বি থাকলেও সাদা হয়, কিন্তু দুইটা একসাথে থাকলে সেটা আর সাদা হয় না। দুইটাই যদি বড় হাতের হয় তখন সেটা বেগুনি হয়ে যায়। তাহলে এখানে দেখো শুধু বড় হাতের এ আছে, তাহলে এটা সাদা হবে। এখানেও শুধু বড় হাতের এ আছে, সাদা হবে। এখানে শুধু বড় হাতের বি আছে, সাদা হবে। এখানেও শুধু বড় হাতের বি আছে, সাদা হবে। এখানেও শুধু বড় হাতের বি আছে, সাদা হবে। এখানে বড় হাতের এ আছে, সাদা হবে। আর এখানে কিছুই নাই, বড় হাতের কিছু না থাকলেও সেটা সাদাই হবে। তাহলে এরকম 7টা হচ্ছে সাদা। তাহলে সাদা হচ্ছে 7টা, বেগুনি হচ্ছে 9টা। তাহলে অনুপাত কত হইল? 9:7। তাহলে অনুপাতটা হয়ে গেল 9:7। এটাই হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে এটা কি ধরনের অনুপাত? ফিনোটাইপিক অনুপাত। কারণ বেগুনি ফুল বা সাদা ফুল এটা বাহ্যিক বৈশিষ্ট্য, বাহ্যিক লক্ষণ। বাইরে থেকেই দেখা যায় যে ফুলটা বেগুনি নাকি সাদা, তো এগুলো বাহ্যিক লক্ষণ, এই জন্য এটারে ফিনোটাইপ বলে। আমরা জানি বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলে। তাহলে এখানে পরিপূরক জিনের কারণে ফিনোটাইপিক অনুপাত আসতেছে হচ্ছে 9:7। অথচ আসার কথা ছিল 9:3:3:1। এই জন্য এটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পারা যাবে? একদম ইজি। তার মানে আসলে এগুলো পারতে গেলে না তোমাকে আসলে এক্সাম্পল মনে রাখতে হবে, কোথায় কোন বৈশিষ্ট্যটা দেখা যায়। যে ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে লিথাল জিন দেখা যায়। তারপরে হচ্ছে তোমার ল্যাথিডাস ওডোরেটাসে হচ্ছে পরিপূরক জিন দেখা যায়। এই এক্সাম্পলগুলো মনে রাখতে হবে। আর এই যে চেকার বোর্ডটা জাস্ট এঁকে দিয়ে বেসিকগুলো একটু বুঝাই দিলেই হবে। তাহলে একদম ইজি না? সহজ। তাহলে পারবা। তাহলে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আমরা পেরে ফেলছি। আর এই অবস্থাটাকে কি বলা হয়? এই অবস্থাটাকে তোমার বলা হয় সহপ্রকটতা। এখানে অনেকের প্যাচ লাগে। এটা কিন্তু সমপ্রকটতা না, এটা কিন্তু সমপ্রকটতা না, ওই যে আন্দালুসিয়ান মোরগ মুরগি না, কিন্তু সমপ্রকটতা এক জিনিস, এটা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। আর সহপ্রকটতা কিন্তু আরেক জিনিস। এটা হয়েছে এই যে এখানে যেটা হয়েছে এটাকে সহপ্রকটতা বলে। কেন এটা বললাম জানো? এটা প্যাচ লাগে। তাহলে সহপ্রকটতা হচ্ছে পরিপূরক জিনের কারণে হচ্ছে সহপ্রকটতা দেখা যায়। আর এই সমপ্রকটতা হচ্ছে আন্দালুসিয়ান মোরগ মুরগিতে দেখা যায়, সেটা আমরা পড়াইছি আগের ক্লাসে। তাহলে সহপ্রকটতা একটা, আরেকটা হলো সমপ্রকটতা। একটু কিন্তু কনফিউজ করবে তোমাদেরকে, একটু খেয়াল রাখবে এটা ভালো মতো। হ্যাঁ, আচ্ছা, এবার আসো হচ্ছে এপিস্টেসিসে চলে যাই। আচ্ছা, এপিস্টেসিসে হচ্ছে আগে দেখি, ধরো এপিস্টেসিস, এটা একটু বুঝাই আগে। এটা একজোড়া কি হোমোলোগাস ক্রোমোজোম। তাহলে এটা যদি একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম হয়, এটা ধরো হচ্ছে নির্দিষ্ট লোকাস। তাহলে এই নির্দিষ্ট লোকাসে এই নির্দিষ্ট লোকাসে মনে করো দুইটা সি আছে। এই নির্দিষ্ট লোকাসে মনে করো এরকম আছে। আচ্ছা, তাহলে দেখো এটা একটা নির্দিষ্ট লোকাস, এটা একটা নির্দিষ্ট লোকাস। আর আমরা সংজ্ঞা কিন্তু পড়ছি যে একই নির্দিষ্ট লোকাসে, একই নির্দিষ্ট লোকাসে যেই দুইটা জিন থাকে সেই দুইটা জিনকে পরস্পর কি বলা হয়? অ্যালিল বলা হয়। তার মানে এই সি এর হচ্ছে অ্যালিল, বা এই সি দুইটা হচ্ছে পরস্পর অ্যালিল। আবার দেখো এটা একটা নির্দিষ্ট লোকাস, তাহলে একই নির্দিষ্ট লোকাসে যেই দুইটা জিন অবস্থান করে এই দুইটাকে পরস্পর অ্যালিল বলা হয়। তাহলে এখানে আই দুইটা হচ্ছে পরস্পর অ্যালিল, আবার সি দুইটা হচ্ছে পরস্পর অ্যালিল। ঠিক আছে, এইটুকু আমরা জানি। কিন্তু সি ও আই এই দুইটা কি অ্যালিল হবে বলো তো? এই সি এর সাথে কি এই আই এরা অ্যালিল হবে? অ্যালিল হওয়ার শর্ত হচ্ছে একই লোকাসে অবস্থান করতে হবে। তো তুমি নিজেই দেখতেছো সি হচ্ছে এক লোকাসে, আই হচ্ছে ভিন্ন আরেকটা লোকাসে। তার মানে এই সি এবং এই আই এই দুইটা কিন্তু অ্যালিল হবে না। তাহলে এই দুইটা কি হবে? এই দুইটা হচ্ছে নন অ্যালিল হবে। নন অ্যালিল মানে অ্যালিল না, অ্যালিল না, তার মানে কি? নন অ্যালিল। নন মানে না, তাই না? তাহলে নন শব্দের মানে না, তাহলে অ্যালিল না, এই জন্য নন অ্যালিল। তাইলে এটা এপিস্টেসিসের সংজ্ঞা হচ্ছে একটা আই এবং সি কিন্তু পরস্পর কি? নন অ্যালিল। তাইলে একটা নন অ্যালিল জিন যদি আরেকটা, ধরো এখন এই আই জিনটা মনে করো সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে মনে করো বাধা দিচ্ছে। মনে করো এই আই জিনটা সি জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। ধরো সি মানে ধরো কালার, মানে সে চাচ্ছে রঙিন করতে। সি ফর কালার বা কালারফুল, সে চাচ্ছে জিনিসটাকে হচ্ছে রঙিন করতে। জিনিসটাকে কি করতে চাচ্ছে? মনে করো সে রঙিন করতে যাচ্ছে। আচ্ছা,
কিন্তু এই সি এর বৈশিষ্ট্য প্রকাশে মনে করো বাধা দিচ্ছে আই, তাহলে আই হচ্ছে একটা নন অ্যালিলিক জিন। তাহলে যখন একটা জিন আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে হচ্ছে বাধা দেয়, এই ঘটনাকে তোমার বলা হয় এপিস্টেসিস। মনে করো এখানে আই সি জিনের বৈশিষ্ট্য প্রকাশকে বাধা দিচ্ছে, তাহলে আই কিন্তু একটা নন অ্যালিলিক জিন। তাহলে একটা নন অ্যালিলিক জিন যখন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, এই ঘটনাকে তোমার বলা হয় এপিস্টেসিস। আর এপিস্টেসিসের সময় যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, মনে করো আইটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, আই সিকে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, তাহলে তখন আইকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। আর আই সিকে বাধা দিচ্ছে বা সি হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে, তাহলে সি কি হচ্ছে? সি হচ্ছে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে। তাহলে যে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। তাহলে যে বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। তাহলে কি বুঝছো? তাহলে এপিস্টেসিসকে আগে বলি, একটা নন অ্যালিল জিন আরেকটা জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিলে এই ঘটনাকে বলা হয় এপিস্টেসিস। যেই জিনটা বাধা দিচ্ছে তাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। আর যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে, তাহলে যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে তাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। ঠিক আছে? তাহলে এইটুকু জিনিস আমরা বুঝতে পারতেছি। তাহলে কি পারা যাবে? ওকে, তাহলে কি বুঝতে পারতেছো? ওকে, তাহলে কি বুঝতে পারছো? একজন বলছে ভাইয়া মামা হওয়া উপলক্ষে 3টা বই দেন। বই 3টা বানাইতে বুঝছিস অনেক খরচ হয়েছে, আসলে সত্যি কথাই বলি, জেনুইনলি বলি, আমি বইটা ফ্রি দিতে চাই, কিন্তু 3টা বই ছাপাইতে কাগজের যে দাম, কাগজের দাম, শ্রমিক খরচ, কুরিয়ারের চার্জ, ছাপাখানার চার্জ, পরিবহন কস্ট মিলে অনেক খরচ হয়ে গেছে। এই জন্য হচ্ছে সমস্যা। যদি বইগুলা বানাইতে যদি আমার নিজের কোনো খরচ না লাগতো, যে কাগজ টাগজ আমাকে সব ফ্রি দিছে, মানে এরকম যদি হয়তো যে কাগজ ফ্রি, শ্রমিক খরচ ফ্রি, সব কিছু ফ্রি, তাইলে আসলে দেওয়া যাইতো, বুঝছো? এই জন্য আপাতত একটা বায়োলজি বই দিচ্ছি, ওইটা তোমরা কালেক্ট করো। তোমাদের জন্য হ্যাঁ কথা দিচ্ছি যে তোমাদের জন্য হচ্ছে বাকি 2টা বই তোমরা চাইলে হচ্ছে কিনতে পারবা। সেই ক্ষেত্রে হচ্ছে মেডিকেল কোর্সের স্টুডেন্ট যারা আছে ওদের কাছ থেকে 3টা বই হচ্ছে একসাথে মনে করে আমি 1000 টাকা করে নিচ্ছি, ওই খরচপাতি জাস্ট খরচ কাভার করার জন্য। সেই ক্ষেত্রে তোমাদের থেকে হচ্ছে আমরা কম রাখবো, বাকি 2টা বই যদি কিনতে চাও আমরা ব্যবস্থা রাখবো। ঠিক আছে? আচ্ছা, সমস্যা নাই। তো তাহলে কি বুঝছো এই জিনিসটা? তাহলে স্ট্যাসিস, এপিস্ট্যাসিস কি, এপিস্ট্যাটিক জিন কি, হাইপোস্ট্যাটিক জিন কি, যে একটা জিন একটা নন অ্যালিলিক জিন আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিলে এই ঘটনাটা হচ্ছে এপিস্ট্যাসিস। যেই জিনটা বাধা দিবে সেই জিনটাকে বলা হয় এপিস্ট্যাটিক জিন। আর যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে, যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পাচ্ছে সেই জিনটাকে বলা হয় হাইপোস্ট্যাটিক জিন। আর এই প্রসেসটাকে বলা হয় এপিস্ট্যাসিস। প্রসেসটার নাম হচ্ছে এপিস্ট্যাসিস। ঠিক আছে? আচ্ছা, এখন সেই এপিস্ট্যাসিস হচ্ছে তোমার 2 প্রকারের হয়। একটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস আর একটা হচ্ছে প্রচ্ছন্ন এপিস্ট্যাসিস। তাহলে এপিস্ট্যাসিস হচ্ছে এখন আবার 2 প্রকারের হয়। একটা হচ্ছে প্রকট এপিস্ট্যাসিস। আগে আমি প্রকট এপিস্ট্যাসিসটা বুঝাই। প্রকট এপিস্ট্যাসিস হচ্ছে, তুমি অলরেডি বুঝতে পারছো, বড় হাতের আই, বড় হাতের আই এটা কি? এটা একটা প্রকট জিন, কারণ আমরা প্রকট জিনগুলোকে হচ্ছে বড় হাতের অক্ষরে প্রকাশ করি। তাহলে বড় হাতের আই হচ্ছে একটা প্রকট জিন। তাহলে খেয়াল করো, একটা প্রকট জিন আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। তাহলে একটা প্রকট জিন আরেকটা নন অ্যালিলিক জিনের যদি বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন সেই এপিস্ট্যাসিসকে বলা হয় প্রকট এপিস্ট্যাসিস। এখানে আই হচ্ছে প্রকট জিন, তাহলে একটা প্রকট জিন আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, মানে এপিস্ট্যাসিস করতেছে, এই জন্য এপিস্ট্যাসিসকে তোমার বলা হয় প্রকট এপিস্ট্যাসিস। এই জন্য এটাকে বলা হয় প্রকট এপিস্ট্যাসিস। আরেকটা আছে,
আরেকটা হলো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। আরেকটা কি? আরেকটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। চলো সেটাও আমরা দেখি। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসটা কি আমি একটু বলি। ধরো এবার সিচুয়েশনটা, এটা তো বুঝতেছো, প্রকট এপিস্টেসিস বুঝে ফেলছো, চলো আরেকটা সিচুয়েশন তোমাদেরকে বুঝাই। আচ্ছা, সেটা হইলো এই যে মনে করো, ঠিক আছে, এই যে মনে করো দুইটা হোমোলোগাস ক্রোমোজোম, হ্যাঁ, তাহলে এই দুইটা হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে ধরো এটা একটা নির্দিষ্ট লোকাস, সেই লোকাসে দুইটা দুইটা অ্যালিল বা দুইটা জিন অবস্থান করতেছে। মনে করো এটা আরেকটা নির্দিষ্ট লোকাস, এই লোকাসেও মনে করো দুইটা অ্যালিল বা দুইটা জিন অবস্থান করতেছে। তাহলে ব্যাপারটা এরকম হয়ে গেল, এরকম। এখন বলো তাহলে এই লোকাসে যেই দুইটা জিন অবস্থান করতেছে সেই দুইটা জিন কি প্রচ্ছন্ন? কারণ তুমি দেখেই বুঝতেছো যে ছোট হাতের অক্ষর দিয়ে আমরা কি বুঝাই? প্রচ্ছন্ন বুঝাই। তাহলে এই লোকাসে যেই দুইটা অ্যালিল অবস্থান করতেছে সেই দুইটা অ্যালিল কিন্তু প্রচ্ছন্ন। এখন ধরো এই দুইটা প্রচ্ছন্ন জিন মিলে যদি এখন এই জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, দেখো তুমি, এবং এখান থেকে তুমি বুঝতেও পারতেছো যে এখানে ডি দুইটা হচ্ছে পরস্পর অ্যালিল, আবার ই দুইটা পরস্পর অ্যালিল, কিন্তু ডি ও ই এরা কিন্তু অ্যালিল না, ডি এর সাথে ই কিন্তু অ্যালিল না। তাহলে এরা কি? এরা হচ্ছে নন অ্যালিল। তাহলে এখানে এই ই দুইটা হচ্ছে আবার প্রচ্ছন্ন অবস্থায় আছে। তাহলে দুইটা প্রচ্ছন্ন জিন মিলে যদি আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, দেখো আরেকবার বলি, দুইটা প্রচ্ছন্ন জিন মিলে যদি আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় বা এপিস্টেসিস করে, তখন সেই এপিস্টেসিসকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। বুঝছো? তাহলে দুইটা প্রচ্ছন্ন জিন মিলে যদি আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় বা এপিস্টেসিস করে, তখন সেই দুইটা প্রচ্ছন্ন জিনের কারণে যে এপিস্টেসিস হয় এটাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত মানে দুই, প্রচ্ছন্ন মানে তো বুঝতেছই এই দুইটা প্রচ্ছন্ন অবস্থায় আছে। তাহলে দুইটা প্রচ্ছন্ন জিন মিলে যদি আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, কারণ ডি ও ই এই দুইটা কিন্তু নন অ্যালিল, তাহলে দুইটা প্রচ্ছন্ন জিন মিলে যদি আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় বা এপিস্টেসিস করে, এটাকেই বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দ্বৈত মানে দুই, প্রচ্ছন্ন মানে এই দুইটা প্রচ্ছন্ন আছে, এপিস্টেসিস করতেছে বা বাধা দিচ্ছে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে কি বুঝছো? এই হচ্ছে কাহিনী। এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হচ্ছে মানুষের জন্মগত মুখ বধিরতা। তাহলে মানুষের জন্মগত মুখ বধিরতা হচ্ছে তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের এক্সাম্পল। তাহলে মানুষের জন্মগত মুখ বধিরতা কিসের এক্সাম্পল? দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের এক্সাম্পল। মুখ বধিরতা মানে কি? মুখ বধিরতা মানে হচ্ছে বোবা ও কালা। বোবা মানে কথা বলতে পারে না, কালা মানে কানে শুনে না। তাহলে সে কথা বলতে পারে না, কানেও শুনে না, এই জন্মগত মুখ বধিরতা, এটা হচ্ছে এই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের কারণে হয়। ঠিক আছে? আর এই প্রকট এপিস্টেসিসের এক্সাম্পল হচ্ছে লেঘর্ন মোরগ মুরগিতে হচ্ছে এরকম পাওয়া যায়। ঠিক আছে? লেঘর্নে হচ্ছে এরকম পাওয়া যায়। তাহলে প্রকট এপিস্টেসিস পাওয়া যায় হচ্ছে লেঘর্ন মোরগ মুরগিতে হচ্ছে প্রকট এপিস্টেসিসের এক্সাম্পল পাওয়া যায়। তাহলে কি বুঝতে পারছো? চলো এখন আমরা এগুলার চেকার বোর্ড দেখাই। চেকার বোর্ড দেখাইলে জিনিসটা আরো হচ্ছে ক্লিয়ার হবে। চলো, ঠিক আছে, তাহলে কি বুঝছো? ওকে, তাহলে এখন চেকার বোর্ড দেখাই। তাহলে প্রকট এপিস্টেসিসের চেকার বোর্ডটা দেখাই। তাহলে আসো, ধরো পিতা আর মাতা, পিতা হিসেবে আমি এইরকম একটা লেঘর্ন মোরগ নিছি। আচ্ছা, আমি কি বলছিলাম যে সি হচ্ছে তোমার কালারফুল, সি ফর কালারফুল, তার মানে এটা চাই হচ্ছে সেই মোরগটা রঙিন মোরগ হোক। বাট প্রবলেমটা হচ্ছে এখানে বড় হাতের আইটা, এটা প্রকট এপিস্টেসিস করতেছে, অর্থাৎ এটা নিজে প্রকট এবং সে একটা প্রকট জিন,
আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। অর্থাৎ এখানে একটা প্রকট জিন আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে বা এপিস্টেসিস করতেছে। সো এটা প্রকট এপিস্টেসিস। সো বড় হাতের আই থাকার মানে হচ্ছে এই বড় হাতের সি এটা তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারবে না। তো বড় হাতের সি চাচ্ছিল মোরগটা রঙিন হোক, বাট প্রবলেম হচ্ছে বড় হাতের আই থাকার কারণে এই বড় হাতের সি বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে না, তার মানে সে রঙিন করতে পারতেছে না। তাহলে রঙিন করতে না পারলে বলো তার কালার কি হবে? সাদা হবে। এই বড় হাতের আইটা বড় হাতের সি কে কাজ করতে দিচ্ছে না। বড় হাতের সি চাচ্ছিল সে রঙিন করবে, মোরগটার কালার রঙিন হোক, কিন্তু বড় হাতের আই তাকে রঙিন করতে দিচ্ছে না। তো রঙিন করতে না দিলে সে কি হবে? সাদা কালার হবে। তার মানে এটা সাদা হবে। তাহলে সাদা লেগ হর্ন, তাহলে এটা হচ্ছে সাদা। আর মুরগিটাকেও মনে করে আমি সাদা কালারের মুরগি নিয়েছি, তাহলে সাদা লেগ হর্ন। তাহলে সাদা লেগ হর্নের জিনোটাইপ হচ্ছে এটা, বড় হাতের দুইটা এটা। এবার আসো মাতা। মাতা হিসেবে আমি হচ্ছে মনে করো ওয়াইন ডট মুরগি নিছি, যেই মুরগিতে মনে করো দুইটা ছোট হাতের সি আছে, দুইটা ছোট হাতের হচ্ছে আই আছে। এখন তুমি আমাকে বলতে পারো ভাইয়া এটা তো প্রকট এপিস্টেসিস, তাহলে তো বড় হাতের আই থাকলে সে বড় হাতের সি কে কাজ করতে দিবে না, মানে রঙিন করতে দিবে না, এই জন্য সে সাদা হচ্ছে। কিন্তু এটা কেন সাদা হইলো? তোমার মাথায় এখন প্রশ্ন আসা উচিত যে এটা কেন সাদা হইলো। এখানে তো ভাইয়া কোনো বড় হাতের আই নাই, তাহলে বড় হাতের আই না থাকলে তো এখানে কেউ বাধা দেওয়ার মতো কেউ নাই। তোমার কথা কিন্তু ঠিক, এখানে বড় হাতের আই নাই, ফলে এখানে বাধা দেওয়ার মতো কেউ নাই। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে বড় হাতের সিও তো নাই। বড় হাতের সি চায় রঙিন হোক, আর বড় হাতের আই হচ্ছে ওকে এই কাজটা করতে দিবে না। তো এখানে বড় হাতের আই নাই, মানে বাধা নাই, ঠিক আছে, কিন্তু বড় হাতের সিও তো নাই, এই জন্য সে রঙিন হইতে পারে নাই, সে সাদা হয়েছে। বুঝছো? মানে তোমার বন্ধু তোমাকে কাজ করতে দিবে না। সো আজকে তোমার বন্ধু নাই, খুব ভালো কথা, বাট তুমিও নাই আজকে, তাহলে কি কাজটা হবে? হবে না, এরকম ব্যাপার আর কি। ঠিক আছে, এই জন্য এটাও সাদা হয়েছে, এটাও সাদা হয়েছে। এখন আসো এদের মধ্য থেকে আমি কি করব? গ্যামিট। তাহলে কি হবে? গ্যামিট হবে। তুমি দেখাইতে পারো, তাহলে এখন তো তুমি অলরেডি বুঝতে পারছো দুইটা সি কখনো একসাথে যাবে না, তাই না? তুমি কিন্তু অলরেডি বুঝতেছো যে দুইটা সি কখনো একসাথে যাবে না, বা দুইটা আই কিন্তু কখনো একসাথে যাবে না। ঠিক আছে, মানে দুইটা সি কখনো একসাথে যাবে না, বা দুইটা আই কিন্তু কখনো একসাথে যাবে না, এটা তুমি অলরেডি জানো। তাহলে দুইটা সি যদি একসাথে না যায়, বা দুইটা আই যদি একসাথে না যায়, তাহলে কি হবে আসলে? গ্যামেট সৃষ্টির সময় মিওসিস বিভাজন হয়। তো মিওসিসে হচ্ছে তোমার ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। তো ক্রোমোজোম অর্ধেক হয়ে গেলে জিনও অর্ধেক হয়ে যায়। তো ক্রোমোজোম অর্ধেক হইলে জিন তো যাবে অর্ধেক হয়ে। তো জিন অর্ধেক হয়ে গেলে এখানে 4টা জিন আছে, তাহলে 4-এর অর্ধেক কত? 2। দুইটা দুইটা করে জিন হচ্ছে তোমার জনন কোষে প্রবেশ করবে। তাহলে জনন কোষে দুইটা দুইটা করে জিন প্রবেশ করবে। ঠিক আছে, তাহলে দুইটা দুইটা করে যদি তোমার জনন কোষে জিন প্রবেশ করে, তাহলে জিনিসটা যেটা হবে যে সি এর সাথে হচ্ছে আই যাবে, এখানেও সি এর সাথে আই যাবে, আবার এখানেও সেম, যে একটা সি এর সাথে একটা আই যাবে, আবার একটা সি এর সাথে আরেকটা আই যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম, তাই না? কারণ তোমরা তো জানো যে গ্যামিট বা জনন কোষ সৃষ্টির সময় ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়, ফলে জিনও অর্ধেক হয়ে যায়। তাহলে 4-এর অর্ধেক হচ্ছে 2, তাহলে দুইটা দুইটা করে হচ্ছে তোমার জিন হচ্ছে তোমার জনন কোষ বা গ্যামিটে প্রবেশ করবে। এখন দুইটা দুইটা করে যখন যায়, তুমি অলরেডি জানো যে দুইটা সি কখনো একসাথে যায় না, দেখাইছি একটু আগে দেখাইছি, বা দুইটা আই কখনো একসাথে যাওয়া পসিবল না। একটা সি এর সাথে একটা আই যাবে, তো একটা সি এর সাথে একটা আই, আর একটা সি এর সাথে আরেকটা, এরকম যাবে আর কি। এখন তারপরে তুমি এদের মধ্যে ক্রস করায় দিতে পারো। ক্রস করায় দিলে সবগুলো সেম হবে, যে বড় হাতের সি ছোট হাতের সি, বড় হাতের আই ছোট হাতের আই, বাকি সবগুলো সেম হবে। বাকি সবগুলো সেম হবে, কারণ এগুলো সবই সেম। আর আমরা বলছিলাম যে একই জিনিস দুইবার লেখার দরকার নাই, যেহেতু এখানে গ্যামিট দুইটা সেম, তুমি একটা লিখলেও হইতো, একটা লিখলেও হইতো। সো আমি একটাই লিখি, সমস্যা নেই। একই জিনিস দুইবার লেখার দরকার নেই, সেম কারণে এখানেও একই জিনিস দুইবার আসছে, ওই একই জিনিস দুইবার আসলে একটা লিখলেই হইতো। তাহলে একটা লিখলেই যে এরকমই হবে, মানে সবগুলো সেমই হবে। তাহলে এটা হচ্ছে F1 যৌন, বুঝতেই পারতেছো? তাহলে এটা হচ্ছে প্রথম অপত্য বংশধর বা ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন। ফার্স্ট ফাইলিয়াল জেনারেশন বা F1 যৌন। F1 যৌনুর জিনোটাইপ হবে এরকম, বড় হাতের সি, ছোট হাতের সি, বড় হাতের আই, ছোট হাতের আই, এরকম হবে। আচ্ছা, এখন
এখানে একটু খেয়াল করো, বলো তো এখানে বড় হাতের আই আছে, তো বড় হাতের আই হচ্ছে তোমার প্রোকোটেপিস্টেসিস করবে, অর্থাৎ বড় হাতের আই থাকলে সে বড় হাতের সিকে কাজ করতে দিবে না, ফলে এটা রঙিন হবে না। রঙিন না হলে কি হবে? সাদা হবে। তখন F1 জনুর সবাই সাদা হচ্ছে। বুঝছো কেন সাদা হচ্ছে? কারণ বড় হাতের আই বড় হাতের সিকে কাজ করতে দিবে না। তো বড় হাতের আই যদি বড় হাতের সিকে কাজ করতে না দেয়, তাহলে এটা রঙিন হওয়া পসিবল না, তাহলে এটা সাদা হবে। তাহলে F1 জনুর সবাই হচ্ছে সাদা হবে। ঠিক আছে, এবার আসো F2 তে কি হবে। বুঝতেই পারতেছো যে F1 জনুর একটা সদস্যকে এখন আমি পিতা হিসেবে নিব, আর F1 জনুর আরেকটা সদস্যকে আমি মাতা হিসেবে নিব, নিয়ে এখন এদের মধ্যে ক্রস করব। মানে ওদেরই একটা সদস্যকে পিতা আরেকটা সদস্যকে মাতা হিসেবে নিয়ে এদের মধ্যে ক্রস করব। ঠিক আছে, আচ্ছা আজান দিচ্ছে, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি। হ্যাঁ, আমরা একটু আজানের পরে কন্টিনিউ করি। আচ্ছা ঠিক আছে, তো তাহলে দেখো আমরা হচ্ছে ফার্স্ট করে ফেলছি। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো যে আমরা প্রথম পার্ট করে ফেলছি।
আচ্ছা, এখন F1 জোনের একটা সদস্যকে হচ্ছে পিতা আর একটা সদস্যকে মাতা হিসেবে নিয়ে আমরা আরেকটা ক্রস করব। ঠিক আছে, তো যদি আরেকটা ক্রস করি, চলো আমরা একটু দেখি। তাহলে একজনকে পিতা আরেকজনকে মাতা হিসেবে নিয়ে আরেকটা ক্রস করব। তাহলে F1 জনুর সবাই এরকম হয়েছে, সবাই কিন্তু এরকম হয়েছে। হ্যাঁ, তাহলে এদের একটাকে পিতা আরেকজনকে হচ্ছে মাতা হিসেবে নিয়ে আমরা ক্রস করতেছি। তাহলে এখান থেকে কি হবে, আমি এখন আর পাশের কথা লিখতেছি না, এগুলো তোমরা পারো, অলরেডি দেখাইছি। তাহলে এখানে হচ্ছে তোমার 4টা ভিন্ন ভিন্ন ধরনের গ্যামিট হবে এবং তুমি এটাও মুখস্থ হয়ে গেছে। প্রথমে দুইটাই বড় হবে, তুমি জানো। তারপরে হলো প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে হচ্ছে দুইটাই ছোট হবে। তুমি এগুলা জানো। এখানেও সেম, প্রথমে হচ্ছে দুইটাই প্রথমে হচ্ছে সরি 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 প্রথমে দুইটাই বড়, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, লাস্টে দুইটাই ছোট হবে। ঠিক আছে, তাহলে এখন এখানে গ্যামিট আছে 4টা, এখানেও গ্যামিট আছে 4টা। তাহলে 4টা করে যখন গ্যামিট থাকে বলো, তাহলে 4/4 করে গ্যামিট থাকলে তুমি যে স্কোয়ার আঁকবা সেই স্কোয়ারটা হবে 5/5, এক ঘর বাড়ায় নিতে হবে, বুঝছিলাম। তাহলে 4টা করে থাকলে তোমাকে 5/5 নিতে হবে। তাহলে 5/5 তুমি যদি নাও, তাহলে এইখানেই আমরা করে ফেলি, ধরো কথার কথা 5/5, তাহলে 5/5, তাহলে 5/5, ঠিক আছে। তাহলে তখন আমরা কি করব, তখন আমরা হচ্ছে 5/5 নিব। হ্যাঁ, আর হচ্ছে এখানে আগে এটা মুছে দিই, এগুলা মুছে দিই, মানে এগুলো মুছে দেই। হ্যাঁ, এখন জাস্ট চেকার বোর্ডটা থাকলেই হয়েছে, বুঝতেই পারতেছো। এখানে হচ্ছে বাবা, এখানে হচ্ছে মায়ের জিনিস গ্যামিট নিয়ে কাজ করব। তাহলে এই বরাবর বাবার গ্যামিট নিব, তোমরা জানো। এই বরাবর হচ্ছে মায়ের গ্যামিট নিব। তাহলে বাবার গ্যামিট নিলে CI, মানে প্রথমে দুইটাই বড়, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, এই সিরিয়াল মেনটেন করবা। হ্যাঁ, তারপরে প্রথমটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে হচ্ছে দুইটাই ছোট। এখানেও সেম, প্রথমে দুইটাই বড়, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, লাস্টে হচ্ছে দুইটাই ছোট। ঠিক আছে, আচ্ছা এবার আসো, তাহলে তুমি এখানে হচ্ছে ক্রস করো। তাহলে ক্রসটাও তোমরা পারবা, দেখো এই ক্রসটাও তোমাদের পারা উচিত। পারবা না, দেখো চেকার বোর্ডটা আমি আর দেখাচ্ছি না, কারণ একই জিনিস তোমরা জানো। এই ঘরে কি হবে, এটা আর এটা। তাহলে এখানে বড় হাতের সি, এখানে বড় হাতের সি, এখানে বড় হাতের আই, এখানে বড় হাতের আই। আমারে বলো এই ঘরটা কি হবে, এই ঘরটা করো। দেখো এই ঘরটা হচ্ছে এই বরাবর আছে আর এই বরাবর আছে। তাহলে এই বরাবর হচ্ছে বড় হাতের সি আছে, এই বরাবর বড় হাতের সি আছে, এই বরাবর ছোট হাতের আই আছে, এই বরাবরও ছোট হাতের আই আছে। আর একটু খেয়াল রাখবে এগুলো ফিল আপ করার সময় যদি কোনোটা বড় হাতের থাকে, বড় হাতেরটাকে আগে লিখবা, ছোট হাতেরটাকে পরে লিখবা, দ্যাটস ইট, আর কিছু না। যেমন বলো, তাহলে এই বরাবর কি হবে, দেখো এই বরাবর এটা আর এটা। তাহলে এখানেও ছোট হাতের সি, এখানেও ছোট হাতের সি, তাহলে ছোট হাতের সি, এখানেও দেখো বড় হাতের আই, এখানেও বড় হাতের আই। এইভাবে ফিল আপ করতে পারবা না, পারা উচিত। এইভাবে তোমরা ফিল আপ করতে পারবা। তাহলে এইভাবে যদি ফিল আপ করো, এইভাবে যদি ফিল আপ করো, আমি এই ঘরটা দেখাবো, এই ঘরটা দেখাবো, আর এই ঘরটা দেখাবো। ঠিক আছে, দেখাই। তাহলে কি ফিল আপ করতে পারবা, পারা উচিত। একই জিনিস একটু আগে যা বলছি ওইভাবে একইভাবে হচ্ছে তুমি এটা করে ফেলতে পারবা। তাহলে যদি পারো, এটা মুছে দিলাম, আমার এখানে বোর্ড আঁকা আছে, আমি জাস্ট তোমাদেরকে দেখাই। এই যে, এই যে, এখন আসো তাহলে আমরা এই ঘরটায় চলে আসি। এই যে এইটাই আমরা পাইছি। হ্যাঁ, এটাই আমরা পাইছি। এখন দেখো এইখানে সবই সাদা হবে। আচ্ছা কেন সবই সাদা হবে, চলো আমি তোমাকে বলি। প্রথমে দেখো বড় হাতের আই থাকলে সে বড় হাতের সিকে কাজ করতে দিবে না। তো বড় হাতের আই থাকলে সে বড় হাতের সিকে কাজ করতে দিচ্ছে না, না দিলে কি হবে, রঙিন হবে না, তাহলে সাদা হবে। এটা সাদা হবে। বলো এটা কেন সাদা হয়েছে, বলো। সেম কাহিনী, বড় হাতের আই থাকলে সে বড় হাতের সিকে কাজ করতে দিবে না। তো বড় হাতের সিকে যদি কাজ করতে না দেয় তাহলে এটা রঙিন হবে না, এটা সাদা হবে। বলো এটা কেন সাদা হয়েছে, এখানে বড় হাতের সি নাই। দেখো বড় হাতের সি সে চায় রঙিন হোক। তো যদি বড় হাতে সি না থাকে, রঙিন করার জন্য যদি মানুষই না থাকে, লাভ কি? মানে তুমি একটা কাজ করতে চাচ্ছ আর তোমার বন্ধু তোমাকে বাধা দিবে। তো এখন তোমার বন্ধু বাধা দেওয়ার জন্য দাঁড়ায় আছে, তুমি আসো, তুমি কাজ করতে পারবা না, তাইলেও সাদা হবে।
এখন মনে করো তুমিই নাই, যে রঙিন করতো সেই নাই, তাহলে তোমার বন্ধু থাকুক বা না থাকুক ওটা এমনিতেই সাদা হবে, কারণ তুমিই তো নাই। এই জন্য এটা সাদা হয়েছে। বলো লাস্টেরটা কেন সাদা হয়েছে? ওই যে অনেকের প্রশ্ন যে ভাই এখানে তো বড় হাতের আই নাই, আপনি তো বলছিলেন বড় হাতের আই থাকলে সে বড় হাতের সিকে কাজ করতে দিবে না, তখন সে সাদা হবে। ওই একই ব্যাখ্যা যে তোমার বন্ধু তোমাকে কাজ করতে দিবে না। ঠিক আছে, আজকে তোমার বন্ধু নাই, বাট তুমিও তো নাই, তাহলে রঙিন কে করবে? করার মতো কেউ নাই, সো এটা সাদাই হবে। সেরকম করে তুমি চিন্তা করে দেখো, যেখানে 16টার মধ্যে 13টাই হচ্ছে সাদা হবে। 16টার মধ্যে কি হবে? 16টার মধ্যে তোমার এখানে 13টাই হচ্ছে সাদা হবে। খালি 3টা কি হবে? খালি 3টা হচ্ছে তোমার রঙিন হবে। কোন 3টা রঙিন হবে? এটা, 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 এই 3টা রঙিন হবে। কেন রঙিন হবে? দেখো এখানে কোনো বড় হাতের আই নাই, তার মানে বাধা দেওয়ার কেউ নাই, কিন্তু বড় হাতের সি আছে। তাহলে এইবার দেখো বড় হাতের সি আছে, সে চাচ্ছে রঙিন করতে, আর ওকে বাধা দেওয়ার জন্য বড় হাতের আই নাই, তাহলে সেটা রঙিনই হবে। এখানেও সেম, বড় হাতের সি আছে কিন্তু বড় হাতের আই নাই, ফলে বড় হাতের সি আরামসে কাজ করতে পারবে, রঙিন হবে। এখানেও দেখো বড় হাতের সি আছে কিন্তু বড় হাতের আই নাই, সো সে আরামসে কাজ করতে পারবে, তার মানে রঙিন হবে। তার মানে এই 3টাই শুধুমাত্র রঙিন হবে, বাকি সব সাদা হবে। হয় বাকি সব কেন সাদা হবে? যে বড় হাতের আই থাকার কারণে সাদা হবে, অথবা এই যেখানে বড় হাতের সি নাই, আসল জিনিসই নাই, তাহলে রঙিন হওয়ার তো কোনো চান্স নাই, ওই সাদাই হবে। তাহলে 16টার মধ্যে 13টাই সাদা হবে আর 3টা হচ্ছে রঙিন হবে। তাহলে এখানে অনুপাতটা হবে, সাদা আর রঙিনের অনুপাত হবে 13:3। তাহলে এটাই হচ্ছে প্রকট এপিস্টেসিসের অনুপাত, এমসিকিউতে আসে। তাহলে এটাই হচ্ছে প্রকট এপিস্টেসিসের অনুপাত F2 জনুতে। ঠিক আছে, এই হচ্ছে কাহিনী। তাহলে কি পারবা? পারা উচিত। তাহলে 9:3:3:1 কিন্তু আর আসলো না, তার বদলে 13:3 আসলো প্রকট এপিস্টেসিসে, এই জন্য এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এবার আসলে আজকের ক্লাসের লাস্ট একটা টপিক, প্রচ্ছন্ন, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসটা হচ্ছে পড়ায় ফেলি। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস অলরেডি আমরা সংজ্ঞা পড়ায় ফেলছি। দেখো এই যে দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত এই যে দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন নন অ্যালিলিক নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয়, তখন তাকে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস বলে। বলছিলাম না যে ভিন্ন লোকাসে অবস্থিত, ওই যে এই যে ব্যাপারটা এরকম ছিল, ই একটা লোকাসে অবস্থিত, ডি কিন্তু আরেকটা লোকাসে অবস্থিত। তাহলে ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন আরেকটা নন অ্যালিলিক জিনের এই যে বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, এটাকে তোমার বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। তাহলে দুইটা ভিন্ন লোকাসে অবস্থিত দুইটা প্রচ্ছন্ন অ্যালিল যখন প্রকট অ্যালিলকে, আচ্ছা এই দুইটা প্রচ্ছন্ন অ্যালিল, এই বড় হাতের ডি হচ্ছে প্রকট, তাহলে দুইটা প্রচ্ছন্ন অ্যালিল মিলে এই প্রকট অ্যালিলকে, বড় হাতের ডি কিন্তু প্রকট, তাই না? এটা তো বুঝতেই পারতেছো যে বড় হাতের ডি তো প্রকট, তাহলে দুইটা প্রচ্ছন্ন অ্যালিল মিলে আরেকটা প্রকট নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। তাহলে দুইটা প্রচ্ছন্ন অ্যালিল মিলে বাধা দিচ্ছে আরেকটা নন অ্যালিলিক প্রকট জিনকে, অর্থাৎ এপিস্টেসিস করতেছে, এই জন্য এটাকে বলা হয় দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের হচ্ছে তোমার এক্সাম্পল। ওকে, আর আমরা তো আগেই বলছিলাম যে যেই জিনটা বাধা দেয় বা এপিস্টেসিস করে তাকে এপিস্ট্যাটিক জিন বলে, আর যেই জিনটা বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় তাকে হাইপোস্ট্যাটিক জিন বলে। এটা মানুষের জন্মগত এই যে মুখ বধিরতা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস, এটা তো একটু আগে বুঝাইছে, একদম ক্লিয়ার। চলো এখন আমরা হচ্ছে এটার একটু এখন আমরা চেকার বোর্ডটা এখান থেকেই দেখে ফেলি। একই জিনিস তো, আগের বার যা হয়েছে এটাও একই হবে, একই জিনিস, এই জন্য আমরা এখান থেকে দেখাই, তোমরা পারবা। তাহলে ধরো এবার পিতা হিসেবে এমন একজন যে জন্মগত মুখ বধির, মাতা হিসেবেও এমন একজন আছে যে মনে করো জন্মগত মুখ বধির। পিতার জিনোটাইপ হচ্ছে মনে করে এই যে এটা, পিতার জিনোটাইপ হচ্ছে এটা, তাহলে এই দুইটা প্রচ্ছন্ন অ্যালিল মিলে এই জিনটার বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, এই জন্য এটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এটা হচ্ছে পিতার মানে জিনোটাইপ। আর মাতার জিনোটাইপ মনে করো এটা, মাতার জিনোটাইপ মনে করো এটা, অর্থাৎ এইখানে দেখো এইখানে এই দুইটা প্রচ্ছন্ন জিন মিলে, এই দুইটা প্রচ্ছন্ন জিন মিলে এই নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, এটাও কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। দেখো এই দুইটা প্রচ্ছন্ন অবস্থায় আছে, এই দুইটা প্রচ্ছন্ন অ্যালিল মিলে আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে, তাহলে এটাও কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এর কারণেও কিন্তু জন্মগত মুখ বধিরতা হয়। তার মানে এটা থাকলেও মুখ বধির হবে, এটা থাকলেও মুখ বধির হবে, মানে ছোট হাতের দুইটা থাকলেই সে মুখ বধির হবে। হয় দুইটা ছোট হাতের ই থাকলেও সে মুখ বধির হবে, সহজ কথা, অথবা দুইটা ছোট হাতের ডি থাকলেই সে মুখ বধির হবে,
সহজ কথা। তাহলে এটা হচ্ছে পিতার জিনোটাইপ, এটা হচ্ছে মাতার জিনোটাইপ। তাহলে মাতাও, এটা হচ্ছে পিতার জিনোটাইপ, এটা হচ্ছে তোমার মাতার জিনোটাইপ। তাহলে পিতাও জন্মগত মুখ বধির, মাতাও জন্মগত মুখ বধির। বুঝছো? কারণ এখানে খেয়াল করো, দুইটা প্রচ্ছন্ন জিন মিলে আরেকটা নন অ্যালিলিক জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দিচ্ছে। এটাও আসলে দ্বৈত প্রচ্ছন্ন, দুইটাই প্রচ্ছন্ন। তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসের এক্সাম্পল। তার মানে সহজ কথায় আমরা বলতে পারি যে দুইটা ছোট হাতের ই থাকলেও সেটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হবে, দুইটা ছোট হাতের ডি থাকলেও সেটা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হবে, মানে জন্মগত মুখ বধির হবে। তাহলে এটা হচ্ছে পিতার জিনোটাইপ, এটা মনে করো মাতার জিনোটাইপ। তাহলে এখন বলো এখান থেকে তোমার কি হবে? গ্যামিট হবে। তাহলে ফার্স্ট এখান থেকে গ্যামিট হবে। সো এখানে 4টা জিন আছে, তাহলে গ্যামিট হচ্ছে হ্যাপ্লয়েড, তার মানে ক্রোমোজোম অর্ধেক হয়ে যায়। আবার ক্রোমোজোমের মধ্যে জিন থাকে, তো ক্রোমোজোম অর্ধেক হয়ে যাওয়া মানে জিনও অর্ধেক হয়ে যায়। তো জিন যদি অর্ধেক হয়ে যায় তাহলে একটা ডি এর সাথে একটা ই যাবে, একটা ডি এর সাথে আরেকটা ই যাবে। অলরেডি তোমরা বুঝতে পারতেছো, একটু আগে পড়ে আসছে এই জিনিসগুলো সুন্দর করে। কারণ আমরা বলছি কিন্তু কখনো দুইটা ডি একসাথে যাবে না, আবার কখনো দুইটা ই কিন্তু একসাথে যাবে না। একটা ডি এর সাথে একটা ই যাবে, একটা ডি এর সাথে একটা ই যাবে, তাই না? তাহলে এটা হচ্ছে এই অবস্থা। এখানেও সেম, একটা ডি এর সাথে একটা ই যাবে, একটা ডি এর সাথে একটা ই যাবে। আর জিন সংখ্যা অর্ধেক হয়ে যায়, এখানে 4টা জিন ছিল, এখানে দুইটা দুইটা করে যাবে গ্যামিটে। এখন এদের মধ্যে ক্রস হবে, ক্রস হইলে বলো কি হবে? ডি ডি ই ই হবে। সবগুলাই সেমই হবে। কেন সবগুলা সেম হবে? কারণ এখানে গ্যামিটগুলা সেম। আর আমরা কি বলছিলাম, একই জিনিস হইলে দুইবার লেখার দরকার নাই, তুমি চাইলে এটা কেটে দিতে পারো, কারণ এখানে একই জিনিস, এই দুইটা সেম, একবার লিখলেই হবে। এখানেও একই ছিল, একবার লিখলেই হবে। তাহলে এটা হচ্ছে F1 জনু। তাহলে F1 জনুতে, তাহলে দেখো F1 জনুতে জিনোটাইপ আসতেছে এরকম। বলো তো F1 জনু, F1 জনুতে কি দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আছে? নাই। খেয়াল করো এখানে দুইটাই ছোট হাতের ডি নাই, অথবা দুইটা ছোট হাতের ই নাই। তার মানে F1 জনুতে দেখো দুইটা ছোট হাতের ডি নাই, অথবা দুইটা ছোট হাতের ই নাই। তার মানে এখানে কিন্তু দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হয় নাই। আর যেহেতু এখানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হয় নাই, তার মানে এখানে কেউ কাউকে বাধা দিচ্ছে না। আর কেউ কাউকে বাধা না দেওয়ার কারণ, কেউ কাউকে বাধা না দেওয়ার কারণে জিন দুইটাই তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারতেছে। আর বৈশিষ্ট্য প্রকাশ করতে পারার জন্য মানুষটা স্বাভাবিক হচ্ছে। এই জন্য F1 জনুর মানুষগুলো সবাই কি হবে? স্বাভাবিক হবে। দেখছো? আরেকবার বলি, দেখো এখানে দুইটাই ছোট হাতের ডি নাই, বা দুইটা ছোট হাতের ই নাই, তার মানে এখানে কোনো দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হয় নাই, এপিস্টেসিস হয় নাই। তার মানে কেউ কাউকে বাধা দিচ্ছে না। আর কেউ কাউকে বাধা না দিলে ডিও বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, ইও বৈশিষ্ট্য প্রকাশ করতেছে, তার মানে নর্মাল সব কিছু। তার মানে মানুষটা স্বাভাবিক হচ্ছে, সে মুখ বুদ্ধির কিছুই হবে না, সে মানুষটা স্বাভাবিক হচ্ছে, নর্মাল সব কিছু। তাহলে স্বাভাবিক বাচ্চা কাচ্চা হবে তাদের, মানে বাচ্চারা কথাও বলতে পারবে, কানেও শুনতে পারবে, একবারে স্বাভাবিক। এটা হচ্ছে F1 জনু। এখন F1 জনুর যে জিনোটাইপ আসছে, এই রকম জিনোটাইপ বিশিষ্ট একজনকে পিতা আরেকজনকে মাতা হিসেবে নিব। যেহেতু এটা আমরা মানুষের কথা বলতেছি, তো মানুষের ক্ষেত্রে তার ভাই বোনের মধ্যে বিয়ে হয় না। এখন তার আমরা বলতে পারবো না যে F1 জনুর একজনকে পিতা আরেকজনকে মাতা হিসেবে নিচ্ছি, তাহলে তো হবে না। কারণ F1 জনুর সবাই কি হবে? ভাই বোন হবে। তো ভাই বোনের মধ্যে তো আবার মানুষের ক্ষেত্রে বিয়ে হয় না, ঝামেলা আছে এখানে, তাই না? তো এই ক্ষেত্রে কি হবে? মনে করো একজনের জিনোটাইপ হচ্ছে এইরকম, একটা ছেলের। মনে করো আরেকটা ভিন্ন মেয়ে, মানে তার বোন না, ওর বোন না, মনে করে এমনি বোন ছাড়া অন্য কিছু হইতে পারে, অন্য আরেকটা মেয়ে, ওই মেয়ের জিনোটাইপও মনে করো সেম। কারণ এটা মানুষ, তো এখানে সরাসরি জন্য বলতে পারবো না আমরা যে F1 জনুর একজনকে মাতা আরেকজনকে পিতা হিসেবে নিচ্ছে। এটা বললে কিছু টিচার কেটে দিবে, এবং আসলেই লজিক আছে যে তুমি কি মানুষের মধ্যে ভাই বোনের মধ্যে বিয়ে দিবা? এটা তো আসলে পসিবল না। তাহলে এখন কথাটাকে এইভাবে বলতে হবে যে F1 জনুর যে জিনোটাইপ আসছে, সেই একই জিনোটাইপ বিশিষ্ট একটা ছেলেকে হচ্ছে পিতা, এবং তার বোন না, তার আপন বোন না, এরকম একটা একই জিনোটাইপ বিশিষ্ট আরেকটা মেয়েকে হচ্ছে মাতা হিসেবে নিব, নিয়ে এখন এদের মধ্যে ক্রস করব। বুঝছো? তার মানে এরকম জিনোটাইপ বিশিষ্ট একজনকে পিতা আর এইরকম জিনোটাইপ বিশিষ্ট আরেকজনকে মাতা নিব। জাস্ট খেয়াল রাখবো তারা যাতে ভাই বোন না হয়, দ্যাটস ইট। নিয়ে এদের মধ্যে ক্রস করব। ক্রস করলে কি হবে? ক্রস করলে কি হবে চলো দেখি। ক্রস করলে এখন দেখো পিতার জিনোটাইপ এরকম, আবার মাতার জিনোটাইপও কিন্তু এরকম, বুঝতেই পারছো? ঠিক আছে, ক্রস করলাম, তাহলে 4টা ভিন্ন ভিন্ন গ্যামিট হবে। তুমি অলরেডি জানো ভাই, 4টা ভিন্ন ভিন্ন গ্যামিট হবে। আর কখনো দুইটা ডি একসাথে যাবে না,
কখনো দুইটা ই একসাথে যাবে না, এটা তোমরা জানো, একটু আগেও পড়াইছি। কেন যাবে না কারণও বলছি সুন্দর করে, যে হোমোলোগাস ক্রোমোজোমগুলো জোড়া ভেঙে যায়, এই জন্য কখনো দুইটা ডি একসাথে যায় না বা কখনো দুইটা ই একসাথে যায় না। যাই হোক, তাহলে একটা ডি এর সাথে একটা করে ই যাবে গ্যামিট যখন তৈরি হবে। তাহলে প্রথমে যাবে হচ্ছে বড় হাতের ডি, বড় হাতের ই, প্রথমে দুইটাই বড়, তারপরে হবে প্রথমটা বড় পরেরটা ছোট, তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, আর লাস্টে হচ্ছে দুইটাই ছোট, এরকম হবে। তাহলে এখানেও সেম। এরকম হবে। আচ্ছা, তাহলে যদি এরকম হয়, যদি এরকম হয়, এখন তুমি বাকিটা তো বুঝতেই পারছো যে এখন চারটা চারটা করে তোমার কি আছে, গ্যামিট আছে। তাহলে চারটা চারটা করে গ্যামিট বা জনন কোষ যদি থাকে, তাহলে বলো পাঁচটা পাঁচটা করে হচ্ছে তুমি কি করবা, চেকার বোর্ড নিবা। তাহলে কয়টা কয়টা করে চেকার বোর্ড নিবা, পাঁচটা পাঁচটা করে হচ্ছে চেকার বোর্ড নিবা। ওই পাঁচটা পাঁচটা নেওয়ার এখন আর দরকার নাই, কারণ একইভাবে তুমি করতে পারো, এটা আমরা অনেকবার দেখাইছি। সরাসরি চলো আমরা এখানে চলে যাই। তাহলে দেখো 5/5, তোমাদেরকে কি বলছিলাম, গ্যামিট যদি চারটা চারটা থাকে তাহলে এক ঘর বাড়ায় নিতে হয় চেকার বোর্ডে। তাহলে চেকার বোর্ডটা হবে 5/5, তার মানে 5টা কলাম থাকবে, 5টা সারি থাকবে। দেখো এই যে 5টা কলাম আর এই যে 5টা সারি আছে। আর এখানে নিবা হচ্ছে বাবা, এখানে নিবা হচ্ছে মা। তাহলে এই বরাবর নিবা হচ্ছে বাবার গ্যামিট, এই বরাবর নিবা হচ্ছে মায়ের গ্যামিট। আর নেওয়ার সময় সিরিয়াল খেয়াল রাখবা, প্রথমে দুইটাই বড়, তারপরে প্রথমটা বড় পরেরটা ছোট, এতক্ষণ সব দেখাইছি। তারপরে প্রথমটা ছোট পরেরটা বড়, লাস্টে দুইটাই ছোট। মায়ের ক্ষেত্রেও সেম, এই সিরিয়ালটা মেনটেন করবা, করার পর ক্রস করবা। ক্রস তো সবাই করতে পারো। যেমন বলো তো এই ঘরে কি হবে, এই ঘরে হবে এই কলাম আর এই সারিতে যা আছে সেটা। তাহলে এই কলামে হচ্ছে বড় হাতের ডি, এই সারিতে বড় হাতের ডি, তাহলে দুইটাই হচ্ছে বড় হাতের ডি। আবার এইখানে আছে বড় হাতের ই, এখানে আছে ছোট হাতের ই, এরকম হবে। বলো এই ঘরে কি হবে, তাহলে এই ঘরটা এই বরাবর আছে, আবার এই বরাবর আছে। তাহলে এই বরাবর হচ্ছে বড় হাতের ডি, এই বরাবর ছোট হাতের ডি, এই বরাবর ছোট হাতের ই, এই বরাবর আবার বড় হাতের ই। আর খেয়াল রাখবা সিরিয়ালে হচ্ছে বড় হাতের অক্ষরগুলো আগে লিখবা আর কি, ব্যাপারটা এরকম। এইভাবে তোমরা করতে পারবা সবই, পারবা না? পারা উচিত। তারপর আমি একটা দেখাই, যেমন ধরো এখানে একটু ভুল আসছে, যেমন এই যে আচ্ছা AABB, আচ্ছা সরি এখানে একটু ভুল আসছে, টাইপ করতে দিয়েছিলাম, একটু খেয়াল করে নেই, এটা ঠিক করে দিই। তাহলে বলো এই ঘরে কি হবে, এই ঘর হচ্ছে এটা আর এটা। তাহলে এটা হচ্ছে বড় হাতের ডি, এটা হচ্ছে বড় হাতের ডি, এটা হইলো ছোট হাতের ই, এখানে হচ্ছে ছোট হাতের ই। এই যে এই ঘরেও, এখানেও দেখো ভুল করছে, ভুলটারে ঠিক করে দিই। তাহলে এই ঘরটা এটা আর এটা থেকে আসছে, তাহলে এটাতে হচ্ছে বড় হাতের ডি আছে, এটাতে হচ্ছে ছোট হাতের ডি, আবার এখানেও ছোট হাতের ই, এখানেও ছোট হাতের ই। জিনিসটা এরকম হয়েছে, ঠিক আছে? এরকম এটা টাইপ করছে তো, যেমন এই ঘরেও সি হবে না, এখানে একটু ভুল করছে। কি হবে দেখো, এই ঘরটা এটা আর এটা, তাহলে এখানে বড় হাতের ডি, এখানে ছোট হাতের ডি, এখানে বড় হাতের ই, এখানে ছোট হাতের ই, তাহলে এখানে ছোট হাতের আসলে ই হবে। এরকম আর কি, এইভাবে তোমরা চেকার বোর্ড ফিল আপ করতে পারবা। আচ্ছা, ফিল আপ করলে সে আগের মতোই, তোমাদেরকে কি বলছিলাম যে দুইটা ছোট হাতের ডি থাকলে অথবা দুইটা ছোট হাতের ই থাকলে হচ্ছে সে জন্মগত মুখ বধির হবে। কিন্তু খেয়াল করে দেখো এখানে কি দুইটা ছোট হাতের ডি বা দুইটা ছোট হাতের ই আছে? নাই, তাহলে এটা স্বাভাবিক হবে। এখানেও দেখো দুইটা ছোট হাতের ডি বা দুইটা ছোট হাতের ই নাই, তাহলে স্বাভাবিক হবে। এটাও স্বাভাবিক হবে, এটাও স্বাভাবিক হবে, এটাও স্বাভাবিক, এটাও স্বাভাবিক। বলো এইটা কেন স্বাভাবিক হয়েছে বলো তো? কারণ আমরা বলছি দুইটা ছোট হাতের ডি অথবা দুইটা ছোট হাতের ই থাকলে সে মুখ বধির হবে বা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হবে। তো এখানে দুইটা ছোট হাতের ডি বা দুইটা ছোট হাতের ই নাই, তাহলে এই মানুষটা স্বাভাবিক হবে, এই মানুষটা স্বাভাবিক হবে, এই মানুষটা স্বাভাবিক হবে। দ্যাট মিনস সে আগের মতোই। তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, তুমি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, সেই সমকোণী ত্রিভুজটা এই সমকোণী ত্রিভুজটা যেই যেই ঘরের উপর দিয়ে গেছে ওই ঘরের সবাই কি হবে? স্বাভাবিক হবে। স্বাভাবিক 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 স্বাভাবিক, তাহলে এরকম 9 জন হচ্ছে স্বাভাবিক হবে। কেন স্বাভাবিক হবে তোমাকে বলছি। যেমন এই মানুষটা কেন স্বাভাবিক হবে, কারণ এখানে দুইটাই ছোট হাতের ডি নাই বা দুইটা ছোট হাতের ই নাই, এই জন্য সে স্বাভাবিক হচ্ছে। তাহলে এরকম 9 জন, 1 2 3 4 5 6 7 8 9, 9 জন স্বাভাবিক হচ্ছে। তাহলে 9 জন হচ্ছে স্বাভাবিক। আচ্ছা, আর বাকি 7 জন হচ্ছে জন্মগত মুখ বধির হচ্ছে। কেন? কারণ দেখো এখানে দুইটা ছোট হাতের ই আছে, তাহলে এখানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস হবে, তার মানে সে মুখ বধির হবে।
এখানে দেখো দুইটা ছোট হাতের ই আছে, এই জন্য সে মুখ বধির হবে। এখানে দুইটা ছোট হাতের ডি আছে, এই জন্য সে মুখ বধির হবে। এখানে দুইটা ছোট হাতের ডি আছে, এই জন্য সে মুখ বধির হবে। এখানে দুইটা ছোট হাতের ই আছে, এই জন্য সে মুখ বধির হবে। এখানে দুইটা ছোট হাতের ডি আছে, এই জন্য সে মুখ বধির হবে। আচ্ছা বলো লাস্টেরটা কেন মুখ বধির হবে? কারণ ভাই এটা তো আরো বাজে অবস্থা, দুইটা ছোট হাতের ডি আছে আবার দুইটা ছোট হাতের ই আছে, মানে ওর অবস্থা তো আরো খারাপ। ছোট হাতের ডিও আছে, ছোট হাতের ইও আছে, তাহলে সে আরো বেশি করে হচ্ছে মুখ বধির হবে, তাই না? যে একটা ছোট হাতের মানে দুইটাই ছোট হাতের ডি থাকলে অথবা দুইটা ছোট হাতের ই থাকলে যে কোনো একটা থাকলেই সে মুখ বধির হয়। আর এখানে দুইটা ছোট হাতের ডি আছে আবার দুইটা ছোট হাতের ই আছে, তাহলে সে অবশ্যই মুখ বধির হবে। তাহলে এই 7 জন দেখবা মুখ বধির হচ্ছে। তাহলে স্বাভাবিক এবং মুখ বধির এদের অনুপাত হচ্ছে 9:7। 9:7, তার মানে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিসে বা মানুষের জন্মগত মুখ বধিরতায় F2 জনুতে হচ্ছে 9:7 এটা পাওয়া যায়। তাহলে আসার কথা ছিল 9:3:3:1, তার বদলে এটা হয়ে গেছে 9:7। তাহলে এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। এই জন্য প্রকট এপিস্টেসিস, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস আর হচ্ছে পরিপূরক জিন, এগুলো মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। তাহলে এর মধ্যে এখন অনুপাত কত, অনুপাতগুলোও কিন্তু এমসিকিউতে আসে। তাহলে একবার আমার সাথে সাথে বলে ফেলো, ক্লাসেই মুখস্থ হয়ে যাবে। একবারে প্রথম থেকে শুরু করি। মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? আর আমরা তো বলছিলাম মনে হয় যে শুধু অনুপাত বললে এগুলো সবসময় ফিনোটাইপিক অনুপাত বলে, শুধু অনুপাত বললে এগুলো সবসময় ফিনোটাইপিক অনুপাত বোঝায়। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত? 3:1, মুখস্থ হয়ে গেছে। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত? 9:3:3:1, মুখস্থ হয়ে গেছে। মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম ছিল 3টা। কি 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 ছন্দ দিয়ে মনে রাখছিলাম? আগের ক্লাসে পড়াইছি। অসমমালী, অতে অসম্পূর্ণ প্রকটতা, সমতে সমপ্রকটতা, মালিতে হচ্ছে মারণ জিন বা লিথাল জিন। তাহলে এই 3টা হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্রের ব্যতিক্রম। এর মধ্যে অসম্পূর্ণ প্রকটতা, এখানে অনুপাতটা ছিল 1:2:1, যেটা 3:1 এর ব্যতিক্রম। আবার সমপ্রকটতা, এটাও ছিল 1:2:1, যেটা প্রথম সূত্রের ব্যতিক্রম। আবার মারণ জিন বা লিথাল জিন অনুপাতটা ছিল 2:1, যেটা 3:1 এর ব্যতিক্রম। তাহলে এই জন্য এই 3টার অনুপাত মুখস্থ করতে হবে, এমসিকিউ আসে। আবার বলো অসম্পূর্ণ প্রকটতা এটা কোথায় দেখা যায়? সন্ধ্যা মালতী ফুল বা মিরাবিলিস জ্বালাপাতে দেখা যায়। সমপ্রকটতা কোথায় দেখা যায়? আন্দালুসিয়ান মোরগ মুরগিতে দেখা যায়। মারণ জিন বা লিথাল জিন হচ্ছে ইঁদুরের গায়ের রঙের ক্ষেত্রে দেখা যায়। দেখছো, তার মানে কি অনুপাতগুলো আসবে, এক্সাম্পলগুলো আসবে, আর কোনটা প্রথম সূত্রের ব্যতিক্রম আর কোনটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, এই 3 ধরনের এমসিকিউ আসবে এখান থেকে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু, মেডিকেলও আসে, এইচএসসিতেও আসে, কলেজেও আসবে। মুখস্থ করা দিচ্ছি ক্লাসেই, সবগুলো একবার পড়াইছে, এখন মুখস্থ করা দিচ্ছি। এবার আসো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। পরিমণির দ্বিতীয় স্ট্যাটাস, পরিমণিতে হচ্ছে পরিপূরক, দ্বিতীয়তে হচ্ছে দ্বিতীয়, স্ট্যাটাসতে হচ্ছে এপিস্টেসিস। তার মানে এপিস্টেসিস এবং পরিপূরক জিন, এই দুইটা হলো দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আবার এপিস্টেসিস 2 প্রকার, একটা হলো প্রকট এপিস্টেসিস আর একটা হচ্ছে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস। এবার আসো পরিপূরক জিনের অনুপাত হচ্ছে 9:7, যেটা দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। মানে হওয়ার কথা ছিল 9:3:3:1, তাহলে এটা ব্যতিক্রম। প্রকট এপিস্টেসিস এটা হচ্ছে 13:3, আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস এটা হইলো তোমার 9:7। তাহলে এগুলো সবই দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম। আবার আসো পরিপূরক জিন, এটা কোথায় দেখা যায়? ল্যাথিরাস ওডোরেটাস নামক মিষ্টি মটর উদ্ভিদে দেখা যায়। আচ্ছা, প্রকট এপিস্টেসিস কোথায় দেখা যায়? সাদা লেঘর্নে দেখা যায়। আর দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস মানুষের জন্মগত মুখ বধিরতার ক্ষেত্রে দেখা যায়। শেষ। তাহলে পারা উচিত না? ঠিক আছে, তাহলে আমরা পরের ক্লাসে পলিজেনিক ইনহেরিটেন্স থেকে শুরু করব। পরের ক্লাসে আমরা এটা শেষ করে দিব। হ্যাঁ, বিবর্তনের আগ পর্যন্ত শেষ করব। এই চ্যাপ্টারের 2টা পার্ট আছে আসলে, এই চ্যাপ্টারটা বিশাল বড়। একটা পার্ট হচ্ছে বিবর্তন আর একটা হচ্ছে এই জিনিসগুলো। তো বিবর্তনের আগ পর্যন্ত আমরা পরের ক্লাসে শেষ করব। ঠিক আছে, তাহলে নামাজের সময় হয়ে গেছে আসলে, তাহলে সবাই নামাজ পড়তে চলে যাও। ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সবার সাথে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।